এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। আই লাভ ইউ নিধি। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে আই লাভ ইউ বলার? সামান্য ড্রাইভারের ছেলে হয়ে তুই আমার সাথে প্রেম করার সাহস দেখাস কোথা থেকে রে? শালা, তোকে তো আজ আমি মেরেই ফেলবো। তুই জানিস আমার বাবা এই এলাকার নাম করা রাজনীতিবিদ, আর আমার বাবা একজন নাম করা বিজনেসম্যান। আর তোদের কি আছে? হ্যাঁ, ভিখারির বাচ্চা কোথাকার। কথাটা বলে নিধি সাহিলের গালের সপাট একটা চড় মারে। কলেজ প্রত্যেক ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা এই দৃশ্য উপভোগ করে। নিধি আবার সাহিলের গালে হাত দিতে গেলে সাহিল হাতটা ধরে ফেলে আর বলে, তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি, সেজন্য আমি তোমাকে প্রস্তাব দিয়েছি। তোমার আমাকে ভালো নাও লাগতে পারে, সেটা অন্য ব্যাপার। তা বলে তুমি আমার চর মারতে পারো না। কথাটা বলে সাহিল নিধির হাতটা ছিঁড়ে সেখান থেকে চলে যায়। তখন নিধি চিৎকার করে সাহিলের উদ্দেশ্যে বলে, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? তোর বাবা সামান্য গাড়ির ড্রাইভার, থাকিস তো ভাড়া বাড়িতে, নিজের বাড়িটাও নেই, সে আবার আমার সাথে প্রেম করার সাহস দেখায়, ছোট লোকের বাচ্চা কোথাকার। সাহিল কলেজের বাইরে এসে তার বন্ধু আকাশকে বলে, আকাশ, তুই বল না, আমি কি কিছু ভুল করেছি? ওকে আমি ভালোবাসি, তাই তো আজকে বসন্ত উৎসবে ওকে ভালোবাসার কথা বলেছি। এখানে আমার কোথায় দোষ? সাহিলের কথা শুনে আকাশ সাহিলকে বলে, চল এখান থেকে, সবাই হাসতেছে, কিছু বলতে হবে না। তোর অনুভূতির কথা তুই জানিয়েছিস, আর অপমানিত হোস না, তুই বাড়ি চল। কথাটা বলে আকাশ সাহিলের হাত ধরে সেখান থেকে চলে আসে। সাহিলের কলেজে বসন্ত উৎসবের অনুষ্ঠান হচ্ছিল। সে উপলক্ষে কলেজে গান করতে এসেছিল এলাকার রাজনীতিবিদ তারেক সরকারের মেয়ে নিধি। সাহিল খান ওই কলেজের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। নিধি ওই কলেজে পড়ে না, কিন্তু বসন্ত উৎসবে সঙ্গীতে অংশ নিয়েছিল। সাহিলের নিধিকে ভালো লাগে, তাই আজকে বসন্ত উৎসবে সে নিধিকে তার অনুভূতির কথা জানিয়েছিল। সাহিল খান আমাদের এই গল্পের নায়ক। সাহিল ইংলিশ অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। সাহিলের বাবা স্কুলের গাড়ি চালায়। ওরা আগে গ্রামের বাড়িতে থাকতো, ওর বাবা কাজের সূত্রে শহরে আসে। এখানে ওদের নিজের কোনো বাড়ি নেই, ওরা ভাড়া বাড়িতে থাকে। খুবই গরিব ফ্যামিলি। মা বাড়িতে বসে সেলাইয়ের কাজ করে। সাহিলের একটা ছোট বোন আছে, তার নাম সানিয়া। সেই বছর একাদশ ক্লাসের ছাত্রী। নিধির পরিবারের সাথে সাহিলের পরিবারের পুরনো একটা শত্রুতা আছে। আমাদের এই গল্পটা রহস্যে ভরা। গল্পের সাথে থাকুন, আস্তে আস্তে সমস্ত ঘটনা উন্মোচিত হবে। সাহিল, তুই আজকে কলেজে কি করেছিস? বাবার কথায় সাহিল কিছু বলে না। সে মাথা নিচু করে বসে থাকে। ছেলে কিচ্ছু বলছে না দেখে জায়েদ খান পুনরায় ছেলেকে বলল, সাহিল, আমি কিছু বলছি, তুই উত্তর দে। বাবার কথায় সাহিল আমতামতা করে বলে, বাবা, তোমাকে কে বলল? বলেছে কেউ, তবে তুই এটা ঠিক কাজ করিস নি। মেয়েটা প্রচুর অহংকারী, ওর বাবা রাজনীতি করে, এলাকার দাপটে নেতা। তুই কি করতে ওকে প্রস্তাব দিয়েছিস? তুই তো জানিস আমরা গরিব মানুষ। বাবার কথা শুনে সাহিলের খুব খারাপ লাগলো। এরকম একটা ঘটনা বাবা জেনে গেছে বলে তার নিজেকে অপরাধী বলে মনে হয়। সে বাবার কাছে মাথা নত করে বলল, সরি বাবা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। জায়েদ খান ছেলের মুখের দিকে তাকিয়ে দেখলো ছেলের মুখে অপরাধী ছাপ। জায়েদ খান হেসে ছেলেকে নিজের কাছে টেনে নিল। তারপর বলল, বাবার কাছে ক্ষমা চাইতে হবে না। কাউকে ভালোবাসা বা কাউকে ভালো লাগা সেটা কোনো অপরাধ নয়। প্রত্যেকটা মানুষের জীবনেই প্রেম আসে, কিন্তু সমস্যা হলো স্থান, কাল, পাত্র আর ব্যক্তি। তুই যাকে পছন্দ করেছিস সে আদৌ তোর যোগ্য তো? আর যে সময়টাই তুই বেছে নিয়েছিস, কলেজে এত লোকের সামনে মেয়েটাকে প্রপোজ করা তোর উচিত হয়নি। সব কিছু ভেবে কাজ করতে হয়, সেটা তুই করিসনি। তোর বয়স কম, এই বয়সে ভুল হওয়াটা স্বাভাবিক। আজকে যে ঘটনাটা ঘটেছে, আশা করছি আগামী দিন আর ঘটবে না। তোকে অনেক বড় হতে হবে, সমাজে তোকে প্রতিষ্ঠিত হতে হবে। আমার বয়স হচ্ছে, আমি আর কতদিন বাঁচব? তোর ছোট বোন আছে, তার দায়িত্ব তোকে নিতে হবে। তাই এবার যেটা করবি সেটা ভেবে চিন্তে করবি। আমি আশা করছি তুই আমার কথা বুঝতে পেরেছিস। বাবার কথা শুনে সাহিলের লজ্জা পায়। সে মনে মনে অনুতপ্ত হয় আর বলে, সত্যি আমি ভুল করে বলছি, আমার উচিত হয়নি সবার সামনে এদিকে ওইভাবে প্রস্তাব দেওয়া, তবে আমি আর ভুল করব না। তারপর বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, তোমার ছেলে আর ভুল করবে না, আমি কথা দিচ্ছি। আমি এমন কোনো কাজ করব না যাতে তোমার সম্মান নষ্ট হয়।
এটা আমার জীবনে একটা ভুল ছিল বাবা, আমি সিদ্ধান্ত নিতে পারিনি, তাই এই ঘটনা ঘটেছে। এবার আমি সামনের দিকে এগিয়ে যাব, আমার জীবনে যে স্বপ্ন আছে আমি আগে সেটা পূরণ করব। সাহিলের কথা শুনে জায়েদ খান হাসি আর বলে, আমি জানি বাবা, তুই অনেক বড় হবি, তোকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন আছে। জায়েদ খান যে স্কুলে গাড়ি চালায় সে স্কুলের টিচার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল। সেই জানিয়েছে জায়েদ খানকে। জায়েদ খান বাড়িতে এসে তার ছেলেকে জিজ্ঞাসা করে, বাবা, তুমি ওই ছেলেটাকে বেশ করে বকে দিবে। এরকম থার্ড ক্লাসের দিকে আমি কখনো তাকাই না। নিধির কথা তারেক সরকার কিছু বুঝতে পারে না। সে মেয়েকে বলে, কেন, কি হয়েছে? আমার মামনিকে কেউ কিছু বলেছে? বাবার কথা শুনে নিধি বসন্ত উৎসবে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে তারেক সরকার বলে, নিধি, তোকে এই নিয়ে চিন্তা করতে হবে না, আমি ছেলেটাকে দেখে নেব। ওর কি অবস্থা করব ও ভাবতেও পারবে না। হ্যাঁ বাবা, তুমি ওকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিবে, তবে আমি খুশি হব। বাবা মেয়ে যখন কথাগুলো বলছিল তখন তার মা খুশবু বেগম বলে, অত অহংকার ভালো নয়। কোনো রাজপুত্র তোকে বিয়ে করবে শুনি? তাছাড়া এই ভদ্রলোক তোকে যেভাবে চালনা করছে, খুব তাড়াতাড়ি তোর ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। খুশবু, উল্টোপাল্টা কথা একদম বলবে না, মুখ বুজে থাকবে। আমি তোমাকে সতর্ক করেছি, তুমি কিন্তু আমার কথা শোনো না। এবার যদি তুমি আবার কিছু বলো, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আমার মেয়ে কি করবে না করবে সেটা আমার ভাবনা, তোমার নয়। দয়া করে ওর লাইফে তুমি মাথা ঘামাবে না। তারেক সরকার একজন রাজনীতিবিদ ও বিজনেসম্যান, কিন্তু তার বিজনেসম্যানের হওয়ার পেছনে 2 নম্বরই ব্যবসা। নিধি প্রচন্ড অহংকারী আর সেই সাথে জিদি। এর পেছনে অবশ্য তারেক সরকারের ভূমিকা আছে। ও মেয়ের ব্রেন ওয়াশ করেছে আর মেয়েকে বিপথে চালনা করছে। নিধি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তার বয়স সবে মাত্র 17 বছর। নিধি গান শিখে, সেজন্য অনেক অনুষ্ঠানে গান করতে যায়। সাহিলদের কলেজে বসন্ত উৎসবে গান গাইতে গিয়েছিল। সাহিলদের বাড়ি থেকে কিছুটা দূরে নিধিদের বাড়ি। সাহিলের নিধিকে ভালো লাগে, কিন্তু সাহিল গরিব বলে নিধি ওকে বারবার অপমান করে। আজকে স্কুলের বাচ্চাদের দিয়ে গাড়ি নিয়ে স্কুলে আসছিল সাহিলের বাবা জায়েদ খান। নিধি তখন তার বন্ধুদের নিয়ে বাড়ি ফিরছিল। সে সারা রাস্তা জুড়ে গল্প করতে করতে যাচ্ছিল। জায়েদ খান হর্ন বাজাচ্ছিল। নিধির বান্ধবীরা সরে যেতে চাইলে নিধি সরে না। তখন জায়েদ খান গাড়ি থেকে বলে, এই যে মায়েরা, আমি গাড়ির হর্ন দিচ্ছি, তবুও তোমরা সরছো না কেন? জায়েদ খানের কথা শুনে নিধি বলে, রাস্তা থেকে সরছি না কারণ এই রাস্তাটা আমার বাপের, আমার বাপ তৈরি করেছে, সেজন্য সরছি না। রাস্তা কখনো কারো বাপের টাকায় হয় না, রাস্তা সরকার তৈরি করে। তুই গিয়ে ভালো করে খোঁজ নিবি এই রাস্তাটা আমার বাপ তৈরি করেছে কিনা। আগে দেখিস না রাস্তাটা কিরকম ছিল। আমার বাপ পয়সা খরচ করে এই রাস্তাটা তৈরি করেছে। স্কুল আসার সময় ছেলে মেয়েদের অসুবিধা হয়, তার কথা ভেবে আমার বাবা পয়সা খরচ করেছে। নিধির কথা শুনে জায়েদ খান গাড়ি থেকে নেমে আসে আর নিধিরকে বলে, তুমি ছোট মানুষ মা, তুমি জানো না রাস্তা কখনো কারো বাপের টাকায় হয় না। সরকার টাকা দেয়, হয়তো তোমার বাবা সেটার দায়িত্ব নিয়ে করে দিয়েছে। উনি এখানকার নেতা, এটা ওনার দায়িত্ব। তার মানে উনি পয়সা খরচ করে এই রাস্তাটা করেনি। রাস্তা হলে স্কুলের ছেলেমেয়েদের সুবিধা হবে, জনগণের সুবিধা হবে, সেই স্বার্থে করেছে। জায়েদ খানের কথা শুনে নিধি রেগে যায় আর বলে, উল্টোপাল্টা কথা একদম বলবি না। গাড়ির ড্রাইভারের মতো থাকবি। 2 টাকার ড্রাইভার আমাকে জ্ঞান দিচ্ছে। এই রাস্তাটা আমার বাবা করে দিয়েছে, তাই আমি এই রাস্তা দিয়ে যাব। তোর কিছু করার আছে? বয়স্ক লোকের সাথে এভাবে কথা বলে নিধির বান্ধবী কেয়া রেগে যায় আর সে নিধিকে বলে, নিধি আঙ্কেল সিনিয়র মানুষ, ওনাকে রেসপেক্ট দিয়ে কথা বল। তোর কিরকম মুখের ভাষা, ছি। সিনিয়রে মানুষ বলে রেসপেক্ট করতে হয়। ওরা গরিব, ওরা স্বার্থপর। সেদিন দেখলি না ওর ছেলে আমার সাথে কিরকম খারাপ ব্যবহার করলো। শালা, ঘরে কিছু নেই, বামন হয়ে চাঁদে হাত দিতে আসছে। যেমন বাপ তার তেমন ছেলে, লোভী স্বার্থপর। আমার বাবার পয়সা আছে, সেই জন্যই ছেলেকে আমার দিকে খতিয়ে দিয়েছে। নিধির কথা শুনে জায়েদ খান বলে, তুমি কি সব উল্টাপাল্টা কথা বলছো? আমার ছেলে যেটা করেছে সেটা অন্যায় করেছে, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। ক্ষমা মাই ফুট, জানোয়ারের বাচ্চা, জানোয়ার কোথাকার। কথাটা বলে নিধি পাশে পড়ে থাকা ইট নিয়ে গাড়ির কাঁচ ভেঙে দেয় আর বলে,
আমার বাবাকে বলে তোর এই চাকরি থেকে তোকে যদি বের করে না দেয় তাহলে আমার নামও নিধি নয়। নিধির এরকম আচরণ পাশে দাঁড়িয়ে থাকা অনেকের পছন্দ হয় না। সেখান দিয়ে সাহিলের বোন সানিয়া বাড়ি যাচ্ছিল, সে এসে নিধিকে বলল, এসব কেমন মুখের ভাষা নিধি? আমার বাবা তোমার বাবার মতো, তোমার থেকে বয়সে অনেক বড়, তাকে সম্মান দিয়ে কথা বলো। বয়স্ক লোকের সাথে এভাবে কেউ কথা বলে? সানিয়ার কথা শুনে নিধি রেগে যায় আর বলে, উল্টোপাল্টা কথা একদম বলবি না। তোর কি যোগ্যতা আছে আমার সাথে কথা বলার? তোর ভাইয়া অন্যায় করেছে, তোর ভাইয়ের অন্যায় শাস্তি তোর বাবাকে পেতে হচ্ছে। আমার ভাইয়া যেটা করেছে সেটা ঠিক কাজ করেনি, কিন্তু তার জন্য আমার বাবাকে হেনস্থ করা তোমার উচিত হয়নি। সেটা তোর ভাই আগে বুঝেনি। তোর বাবা চাকরি এবার গেলে কাল থেকে পথে পথে ভিক্ষা করে বেড়াবি। আমাকে প্রপোজ করার শাস্তি তোদের পুরো পরিবার পাবে। কথাটা বলে নিধি সেখান থেকে চলে যায়। এলাকার প্রত্যেকে জানে তারেক সরকার কি রকম লোক, তাই কেউ কোনো প্রতিবাদ করে না। এদিকে গাড়ির কাঁচ ভাঙার জন্য স্কুল কর্তৃপক্ষ জায়েদ খানকে চাকরি থেকে অব্যাহতি দেয়, কারণ গাড়িটা স্কুলের ছিল। দূরের বাচ্চাদের নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য গাড়িটা ব্যবহার করতে হতো। জায়েদ খান ছিল ওই গাড়ির ড্রাইভার। জায়েদ খানকে তারেক সরকার লোক পাঠিয়ে পার্টি অফিসে ডেকে আনে আর জায়েদ খানকে বলে, সালা, তুই কুলঙ্গার, তোর ছেলে কুলঙ্গার। তোর ছেলের সাহস হয় কি করে আমার মেয়েকে প্রপোজ করার? তুই যদি বাঁচতে চাস পুরো পরিবারকে নিয়ে গ্রামে ফিরে যা। আমার মেয়ের আশেপাশে তোর ছেলেকে যেন আর না দেখি। তারেক সরকারের কথা শুনে জায়েদ খান বলল, কিন্তু স্যার, আমার ছেলের অনার্স ফাইনাল পরীক্ষা আর কিছুদিন বাকি আছে। এই সময় চলে গেলে ওর ক্ষতি হতে পারে। তাই বলছিলাম আর 3টে মাস অন্তত আমাদের এখানে থাকতে দিন, তারপর ছেলের পরীক্ষা হয়ে গেলে আমরা চলে যাব। ঠিক আছে, শুধু 3 মাস। আর এই 3 মাসে যদি আমি কিছু শুনি, তোর ছেলের লাশটাও কিন্তু দেখতে পারবি না। বাড়িতে এসে জায়েদ খান মনমরা হয়ে বসে থাকে। তাকে দেখে সাহিল বলে, বাবা, আমি সব শুনেছি, তোমাকে চিন্তা করতে হবে না। আর কিছুদিন পর আমার অনার্স ফাইনাল পরীক্ষা হয়ে যাবে, আমি কিছু একটা করে নেব। কথাটা শেষ করতে দিল না সাহিলকে। তার আগেই ওর বাবা চিৎকার করে বলল, কি করবি কি তুই? সামান্য একটা বাচ্চা মেয়ে তোর কারণে আমাকে অপমান করলো। তার বাবা আজকে আমাকে পার্টি হলে অপমান করলো। আজ পর্যন্ত কেউ আমার সাথে এইভাবে কথা বলেনি। আমি গরিব হতে পারি, কিন্তু কারো 10 টাকা মেরে নিইনি। আমি অনেক কষ্ট করে তোদের 2 ভাই বোনকে মানুষ করেছি। হয়তো ভালো মন্দ কিছু খাওয়াতে পারিনি, কিন্তু কখনো অভাব দিইনি। এইখানে আমার নিজের বাড়ি নেই, ভাড়া বাড়িতে থাকি। তা বলে এই নয় তোদেরকে আমি অসৎ পথে ইনকাম করে খাওয়াইছি। স্কুল থেকে যা মাইনে পাই তাতে চলে না। আমি আবার একটা পার্ট টাইম কাজ করি যাতে সংসারটা ভালোভাবে চলে আর তোদেরকে ভালোভাবে মানুষ করতে পারি। কিন্তু সামান্য তোর ভুলের জন্য আজ সারা মহল্লার সামনে ওই মেয়েটা আমাকে অপমান করলো। স্কুলের অভিভাবকরা আমাকে সম্মান করত, তারাও আমাকে বাজে দৃষ্টিতে দেখছে। স্কুলের স্যাররা আমাকে বড় ভাইয়া বলতো, তারা আর আমার সাথে কথা বলছে না। বল, আমি কি দোষ করেছি? কি আমার অপরাধ? তুই যখন কাজটা করলি একটু ভাবলি না? তোর বয়স এখন কম, জীবনে কিছু কর, তারপর প্রেম টেম করবে। তুই কি করলি? গ্রাজুয়েশন কমপ্লিট না করেই প্রেম করতে গেলি, তাও আবার তারেক সরকারের মেয়ের সাথে। ওর বাবা যেরকম অহংকারী, মেয়েটাও অহংকারী। ওরকম মেয়ে কখনোই তোর যোগ্য হতে পারে না। বাবার কথা শুনে সাহিল মাথায় হেড করে দাঁড়িয়ে থাকে। সে কি বলবে? তার কি বলার আছে? বাবা যে কথাগুলো বলেছে তার তো একটাও মিথ্যা না। সামান্য আবেগী হয়েও নিধিকে প্রপোজ করেছিল। ওর নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল। আকাশ সাহিলকে সতর্ক করেছিল, কিন্তু সাহিল শোনেনি। কিছুদিন পর জায়েদ খান অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার দেখায় সাহিল। ডাক্তার বলে, উনি কোনো কারণে মানসিক কষ্ট পেয়েছে, তাই ওনার এই সমস্যার জন্য ওনাকে পরিবেশ থেকে একটু দূরে নিয়ে চলে যান, তাহলে সব ঠিক হয়ে যাবে। বাড়িতে এসে সাহিল তার বাবাকে বলে, বাবা, আমি এখানে থাকবো না, নতুন জায়গায় চলে যাব। ছেলের কথা শুনে জায়েদ খান বলল, আমি আর তোর মা তোর বোনকে নিয়ে গ্রামের বাড়ি ফিরে যাচ্ছি। আর 3 মাস পর পরীক্ষা। তুই এইখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট কর, তারপর তুইও চলে যাবি। আমাদের গ্রামে থাকবো। তোর রহিম চাচাকে ফোন করেছিলাম, ও একটা কাজ দেখে দিবে বলেছে। তুই যতদিন না কিছু করছিস ততদিন আমি ম্যানেজ করব। তারপর গ্রাজুয়েশন করার পর তুই কিছু কাজ করার চেষ্টা করবি, তখন আমি কাজ ছেড়ে দিব। আমরা কালকে ভোরেই এখান থেকে চলে যাব। বাড়িওয়ালাকে আমি বলে দিয়েছি, ওর ভাড়া মিটিয়ে দিয়েছে। আর যে 3 মাস তুই থাকবি তার টাকাও আমি পাঠিয়ে দিব। তুই ভুলেও আর ওই মেয়ের মুখের দিকে তাকাবি না। ওর সাংঘাতিক মেয়ে,
যে বড়দের সম্মান দেয় না সে কিরকম মানুষ? জীবনে প্রতিষ্ঠিত হও, তারপর ওর চেয়ে কত ভালো মেয়ে তোর জীবনে আসবে। ওর বাপের ভয়ে সেদিন কেউ মুখ খোলেনি, কিন্তু পেছনে সবাই সমালোচনা করছে। এটাই তো আমাদের সমাজ ব্যবস্থা। বাবার কথা শুনে সাহিল বলল, আমি কথা দিচ্ছি বাবা, ওই মেয়ের মুখের দিকে আমি আর কখনো তাকাবো না। মেয়েটাকে ভালো লেগেছিল ঠিক আছে, কিন্তু যেখানে আমার বাবা মার সম্মান জড়িত সেই কাজ আমি জীবনেও করব না। আমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। জানি তুমি অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছো, তাই তোমাকে কখনো অপমান বা অবহেলা করব না। তুমি আর কিছুদিন আমাকে সময় দাও, তারপর সব ঠিক হয়ে যাবে। ছেলের কথায় জাহিদ খান হাসলো আর বলল, তোর উপর আমার বিশ্বাস আছে। আমি জানি তুই যেটা কথা দিস সেটা রাখিস, আর তুই পারবি। আমার ছেলেকে আমি সেই শিক্ষা দিয়েই মানুষ করেছি। অতটা দুর্বল নয় আমার ছেলে। কথা মতো জাহিদ খান তার স্ত্রী মারিয়া বেগম ও মেয়ে সানিয়াকে নিয়ে গ্রামের বাড়ি চলে যায়। সাহিল এই 3 মাসে শুধু লেখাপড়া করে, সে আর কোনো দিকে তাকায় না। তার ফাইনাল পরীক্ষা হয়ে যায়, সে বাবা মার কাছে গ্রামের বাড়িতে ফিরে আসে। হঠাৎ তার বন্ধু আকাশ তাকে ফোন করে আর বলে, হ্যালো সাহিল, কেমন আছিস রে? কেমন আর থাকবো, ভালো আছে। কিছু কাজের চেষ্টা করছিস? এখনো কিছু করিনি, এই তো সবে পরীক্ষা দিলাম। কাজ তো করতেই হবে, গরিবের ছেলে, কদিন আর বসে বসে খাবো। তারপর মা অসুস্থ, আর চিকিৎসার টাকার খরচ হচ্ছে, বাবা একা পেরে উঠছে না। বোনের পড়াশোনা আছে, একটা চাচা বলেছে তার কারখানায় লোক নেবে সুপারভাইজারের জন্য। ভাবছি ওখানে ঢুকে যাব, মাসে 12,000 টাকা করে দেবে, পরে বাড়বে। তুই মাস্টার করবি না? আকাশের কথা শুনে সাহিল বলল, হ্যাঁ করবো তো, আমি ভাবছি কাজটার সাথে সাথে মাস্টার্স করব। সাহিল ওর বাবাকে কাজের কথা বলতে গেলে জাহিদ খান সাহিলকে বলে, আগে মাস্টার্স কমপ্লিট কর, তারপর কিছু কাজ করবি। একসাথে দুটো ম্যানেজ করতে পারবি না। হ্যাঁ বাবা পারবো। ঠিক আছে, যদি দুটো কাজ একসাথে ম্যানেজ করতে পারিস কর। পড়াশোনা ও কাজ সাহিল একসাথে করতে থাকে, আর সেই সাথে সরকারি চাকরির পরীক্ষায় প্রস্তুতি নেয়। এভাবে কেটে গেল 3টে বছর। এরই মধ্যে সাহিল সরকারি চাকরির পরীক্ষায় বসে। কিছুদিন পর সে চাকরি পেয়ে যায়। তারপর সে তার মাকে বলে, মা তুমি অনেক কষ্ট করেছো, আর তোমাকে কষ্ট করতে দেব না। বাবাকে কাজ করতে হবে না, আমি চাকরিটা পেয়ে গেছি। কালকে আমি দিল্লি যাচ্ছি, ওখানে 6 মাসের ট্রেনিং আছে। সাহিলের কথা শুনে তার মা মারিয়া বেগম বলে, দিল্লি সে তো অনেক দূর বাবা, অত দূরে যাবি? মায়ের কথা শুনে সাহিল হাসলো আর বলল, মা দিল্লি আমাদের দেশের রাজধানী, দূর তো কি হয়েছে? তোমার ছেলে ভালো কাজ করবে, তোমার তো গর্ব করা উচিত। খোঁজনের জীবনে এই সুযোগ আছে। আমি সব বুঝতে পারছি, আসলে আমার শরীর ভালো নেই, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি। তোর বোন এখনো পড়াশোনা শেষ হয়নি, তোর বাবার বয়স হয়েছে, তুই আছিস বলে চিন্তা হয় না। তুই চলে গেলে তোর বোনের ওপর চাপ পড়ে যাবে। তোর বোনও তো বড় হচ্ছে, আমার খুব চিন্তা হচ্ছে। আজকাল দিনকাল তো ভালো নয়। মায়ের কথা শুনে সাহিল মাকে জড়িয়ে ধরেই আর বলে, মা এসব নিয়ে চিন্তা করতে হবে না, সানিয়া খুব ভালো মেয়ে, আমার বিশ্বাস আছে আমার বোনের উপর। দিল্লিতে সাহিলের 6 মাসের ট্রেনিং হয়, আর সেখান থেকে পাঞ্জাবে অমৃতসরে সাহিলের ডিউটি দেয়। দেখতে দেখতে 4 বছর হয়ে যায়। সাহিল এখন একজন অফিসার। এদিকে তারেক রহমানের নামে নানা রকম বদনাম ছড়িয়ে পড়েছে। সব শুনে তার মেয়ে নিধি তার বাবাকে বলে, বাবা, আমি জানি ওরা মিথ্যে কথা বলছে। আমার বাবা এই কাজ করতে পারে না। তুমি আমার কাছে একজন অনেস্ট ব্যক্তি বাবা। তোর বাবা এত বেশি দুর্নীতি করেছে, উপরওয়ালা সহ্য করতে পারলো না। এবার তোর বাবাকে জেলে ঢুকতেই হবে। জনগণের টাকায় 9-6 করলে জনগণ ছাড়বে কেন? এবার তোর বাবাকে পাবলিকের হাতে মার খেতে হবে। খুশবু বেগমের কথায় রেগে যায় তারেক সরকার আর বলে, এক শ্রেণীর মিডিয়ার অপচার তুই বিশ্বাস করবি না। তুই আমার মেয়ে, আমার শিক্ষায় তোকে বড় করেছি, তুই অন্তত আমাকে সম্মান দিবি। সম্মান? তুমি যদি ওর আসল বাবা হতে মেয়েকে ভালো শিক্ষা দিতে, তোমার জন্য তোমার মেয়েও এই অধপতন বড়দের কিভাবে সম্মান দিতে হয় ন্যূনতম সেই শিক্ষা তুমি ওকে দাওনি। আর অত কখনো আমার কথা শুনেই না, আমাকে মা বলে মনেই করে না। খুশবু বেগমের কথায় তারেক সরকার রেগে যায় আর বলে, উল্টোপাল্টা কথা একদম বলবি না, তোর কি অবস্থা করব তুই জানিস তো। তারেক সরকারের কথা শেষ হওয়ার সাথে সাথে নিধি বলে, বাবা, মা কি বলল? তুমি নাকি আমার আসল বাবা নও। নিধির কথায় তারেক সরকার খুশবু বেগমকে বলে, তোকে আমি পরে দেখে নেব খুশবু। তারপর মেয়ের কাছে এসে বলে,
তুই আমার মেয়ে। ওই মহিলা মিথ্যে কথা বলেছে, ওর কথা তুই বিশ্বাস করবি না নিধি। খুশবু বেগম রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। এদিকে আজকে সানিয়া কলেজে এসেছে আর ওদের স্যার মিরাজ ওকে ডেকে পাঠিয়েছে। সানিয়া রুমের কাছে এসে মিরাজের উদ্দেশ্যে বলে, স্যার আসবো? হ্যাঁ এসো। স্যার আপনি আমাকে দেখা করতে বলেছিলেন। সামনের সপ্তাহে আমাদের কলেজে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। আমাদের কলেজ 50 বছর পূর্ণ হচ্ছে, সেই হিসেবে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তুমি অনার্সের ফাইনাল ইয়ারের ছাত্রী, তাই তোমাকে ও তোমার বান্ধবীদের এই দায়িত্ব নিতে হবে অনুষ্ঠান পরিচালনা করার জন্য। স্যার আমার বান্ধবীরা কি কি করবে আমি জানি না, তবে আমি দায়িত্ব নিতে পারবো না। বাড়িতে আমার মা অসুস্থ, সমস্ত কাজ আমাকে করতে হয়, তাই কলেজে আমি সময় দিতে পারবো না। মায়ের কি হয়েছে? মায়ের হার্ট ভালো নয়, কাজ করলে হাঁপিয়ে যায়, ভালো কাজ করতে পারি না, আমাকে সব কিছু ম্যানেজ করতে হয়। ঠিক আছে, তোমার মায়ের কথা ভেবে তোমাকে ছেড়ে দিলাম, তবে অনুষ্ঠানে তুমি আসবে। আর কি পোশাক পরতে হবে ওটা নিশ্চয়ই জানো তো? হ্যাঁ শুনেছি, শাড়ি পরতে হবে। আমি তোমাকে শাড়িতে দেখতে চাই, তুমি অবশ্যই আসবে। স্যার চেষ্টা করব আমি, তবে কথা দিতে পারছি না, আমার ফ্যামিলির সমস্যা একটু বেশি, আশা করি আপনি আমায় বুঝবেন। সানিয়া কথা শুনে মিরাজ বলে, ফ্যামিলি সমস্যা সবার আছে, সবকিছু মানিয়ে নিয়ে আমাদের চলতে হবে। আর কলেজে আসাটা অত্যন্ত জরুরি, ওই দিন অনেক গেস্ট আসবে, আশা করি তুমি বুঝতে পারছো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার আপনার কথা যদি শেষ হয়ে থাকে আমি তাহলে এখন আসতে পারি? মিরাজ তখন সানিয়ার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিরাজের এই দৃষ্টিতে সানিয়া লজ্জা পায়, সে চোখ নামিয়ে নেয়। তারপর সানিয়া বলে, স্যার তাহলে এখন আমি আসছি। সানিয়ার কথায় মিরাজ স্বাভাবিক হয়, তারপর বলে, হ্যাঁ এসো। মীরা চৌধুরীর কলেজের প্রফেসর। আজ 2 বছর হলেই চাকরিতে জয়েন হয়েছে। উনি বাংলা ডিপার্টমেন্টের শিক্ষক আর সানিয়া বাংলায় অনার্স করেছে। মিরাজের সানিয়াকে ভালো লাগে, কিন্তু ছাত্রী বলে সে কিছু বলতে পারে না। তাদের কলেজের সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্ণ হচ্ছে, সে উপলক্ষে কলেজে অনুষ্ঠান হবে। মিরাজ তাই সানিয়াকে ডেকে পাঠিয়েছিল ওদের ডিপার্টমেন্ট থেকে দায়িত্ব নেওয়ার জন্য। মিরাজের এটা ছিল একটা চাল, ও একটা সুযোগ খুঁজছিল সানিয়ার সাথে কথা বলার, কিন্তু পারছিল না। এদিকে গোয়েন্দা দপ্তরে অফিসাররা তারেক রহমানকে তার বাড়ি থেকে অ্যারেস্ট করে। মিডিয়াতে বারবার খবরটা দেখায়। এ ঘটনায় নিধি খুব ভেঙে পড়ে, সে নিজেকে রুমে বন্দি করে নেয়। এ ঘটনার খবর পেয়ে নিধির বান্ধবী কেয়া নিধিদের বাড়িতে আসে। কেয়াকে দেখে নিধি রেগে যায় আর চিৎকার করে বলে, কি করতে আমাদের বাড়িতে এসেছিস? আমাকে সিম্পিতি দেখাতে? আমাকে সহানুভূতি দেখাতে হবে না, আমি ভালো আছি। নিধির কথা শুনে কেয়া বলে, কিসব উল্টোপাল্টা কথা বলছিস? আমি কেন তোকে সিম্প্যাথি দেখাতে আসবো? তুই আমার বান্ধবী, তাই আমি তোর সাথে দেখা করতে এসেছি। নিধি কিছু বলতে যাবে কি কেয়াকে ওর মা খুশবু বেগম বলে, নিধি এত ঘটনার পর তোর মধ্যে কোনো পরিবর্তন হলো না? ওই লোকটা ভালো ছিল না, তুই তো দেখতে পাচ্ছিস বাইরে কি অবস্থা। সবাই মিথ্যে বলতে পারে না, ওই ভদ্রলোক শুধু তোর চোখে পট্টি পরিয়ে রেখেছিল। তুই অন্তত বিষয়টা এবার বোঝ। আমি ওই লোকটার জন্য তোকে কখনো কিছু বলতে পারি না। শুধু দুর্নীতি নয়, তোর বাবা কত মেয়ের জীবন নষ্ট করেছে তুই জানিস না। তুই তো দেখতে পাচ্ছিস মানুষের হাহাকার। এই টাকা আমাদের দরকার নেই, চল আমরা এই বাড়ি থেকে চলে যাই। আর বাড়ি থেকে যেতে হবে না, কোর্ট থেকে সমস্ত কিছু ব্যান্ড করে দিবে। তুই একদিন সাহিলকে অপমান করেছিলিস, ও গরিব ড্রাইভারের ছেলে বলে। আজকে তোর অবস্থা এক। ওর বাবা গরিব ছিল কিন্তু সৎ ছিল, আর ওই ভদ্রলোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। মা তুমি কানের কাছে বকবে না, তুমি কখনো বাবার কথা বোঝোনি। আর সব সময় তুমি লোড করো কেন? ও তোমার স্বামী আর আমার বাবা, তুমি পারবে বাবাকে ছাড়িয়ে নিয়ে আসতে, বাবার জামিনের ব্যবস্থা করতে। মেয়ের কথা শুনে হাসলো খুশবু বেগম আর মনে মনে বলল, তুই যদি তোর আর আমার জীবনে ঘটে যাওয়া কাহিনী জানতিস তাহলে ওই লোকটাকে এত ভালোবাসতিস না। মনে মনেই কথাটা বলল, কিন্তু মুখে বলল অন্য কথা। তোর বাবা যদি ভালো হতো তাহলে আমি চেষ্টা করতাম, কিন্তু কখনোই ভালো নয়। তুই আমার মেয়ে, আমি আর তোকে কত বোঝাবো। তোর বাবা আর ভাইয়ের জীবন নষ্ট করে দিয়েছে। এসব নোংরা কথা আমি তোর সাথে আলোচনা করতে চাই না। আমরা কালকে এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাব। খুশবু বেগমের কথা শেষ হয়ে গেলে কিয়া বলল, হ্যাঁ নিধি, আন্টি ঠিকই বলেছে, তোরা এখান থেকে চলে যা। এলাকার সব লোক ক্ষেপে আছে, তোর বাবার নামে কত লোক কত কথা বলছে, কত লোককে চাকরি দেবে বলে টাকা নিয়েছে।
তুই এগুলো বোঝ আর নিজের জেদ নিয়ে থাকিস না। কেয়ার অনুরোধ আর মায়ের আদেশে নিধি তার মায়ের সাথে ওই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যায়। এদিকে আকাশ সাহিলকে ফোন করে আর বলে, হ্যালো সাহিল, কেমন আছিস? কেমন শুনতে চাস? আমরা দোস্ত সবসময় ভালো থাকবো, আমি আশা করছি। আকাশের কথা শুনে সাহিল হাসতে থাকে আর বলে, আমার বন্ধু যখন চাইছে আমি ভালো থাকি, তার মানে আমি ভালো আছি। আর বল, তোর কি খবর? কি আর বলবো, ভালো তো আছি। আসলে মিডিয়াতে বারবার তোর নাম বলছে, আমি সেজন্য তোকে ফোন করলাম। তারেক সরকারের দুর্নীতির তদন্তকারী অফিসার তুই সাহিল খান, এটা কি সত্যি? আকাশের কথা শুনে সাহিল বলে, তোর কি মনে হয় তোর সেই হাদারাম বন্ধু সাহিল খান আর তদন্তকারী অফিসার সাহিল খান এক লোক? মিডিয়াতে তোর ছবিটাই দেখাচ্ছে, তাহলে তো আমি ধরেই নিতে পারি আমার সেই হাদারাম বন্ধুটাই তদন্তকারী অফিসার সাহিল খান। তুই যে এত বড় চাকরি করিস কখনো তো আমাদেরকে বলিস না। আকাশের কথা শুনে সাহিল বলে, সময় পাইনি রে এই কথাটা শেয়ার করার, তবে আজকে তো জেনে গেছিস। তুই খুশি হসনি তোর বন্ধুর এই সাফল্যে? খুব খুশি হয়েছি রে। আমি চেয়েছিলাম তুই অনেক বড় হ, তোর মধ্যে সম্ভাবনা ছিল। আমি তো জানতাম তুই বড় হবি। জানিস, তোর সাফল্যের কথা শুনে আমার তোকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে। তাই নাকি? তবে কেঁদে ফেল। তুই জানিস না, ছেলেদের কাঁদতে নেই, আল্লাহ পাপ দেয়। আকাশের কথায় সাহিল হাসি আর বলে, তাই বুঝি? আমার বন্ধুটা তো অনেক কিছু জানে। ঠিক আছে আকাশ, তুই এখন রাখ, আমাকে ডিউটিতে বেরোতে হবে। আমি সামনের 1 মাসে ছুটি নিয়ে গ্রামের বাড়ি যাব আর তোর সাথে দেখা করব। কদিন ধরে বোন ফোন করছে, মার শরীরটা ভালো নেই, মাকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে, আর তখন তোর সাথে দেখা করব। তুই তো ভালো চাকরি করছিস, তোর ইচ্ছা ছিল ব্যাংকে চাকরি করার, আর তুই তাই পেয়ে গেছিস। হ্যাঁ রে, তুই আসার আগে আমাকে জানাবি। কেন তোকে জানাবো? বারে, আমার বন্ধু আসবে এতদিন পর আমার বাড়ি, আমিও একসাথে ছুটি নেব। আকাশের কথায় সাহিল হু হু করে হেসে ওঠে। আজকে সানিয়াদের কলেজ অনুষ্ঠান। সানিয়া শাড়ি পরে খুব সুন্দর সেজে অনুষ্ঠানে এসেছে। মিরাজের চোখ যেন সানিয়া থেকে সরেই না। সানিয়ার এক বান্ধবী পলি সানিয়াকে বলে, তোর হাতটা একটু দে তো সানিয়া। কেন রে, আমার হাত নিয়ে কি করবি? তোকে আমি কামড়ে দেব। তোকে আজকে যা সুন্দর লাগছে, মিরাজ স্যার একভাবে তোর দিকে তাকিয়ে আছে। আমার তো মনে হচ্ছে মিরাজ স্যার তোর প্রেমে পড়ে গেছে। কিন্তু সাবধান, তুই যেন ভুলেও স্যারের প্রেমে পড়িস না। দিন রাত তোকে পড়াবে, তখন আর তোর ভালো লাগবে না। পলির কথা শুনে সানিয়া মিরাজের দিকে তাকায়। দেখে পলি মিথ্যে বলছে না, স্যার একভাবে ওর দিকে তাকিয়ে আছে। সানিয়া লজ্জা নত করে নেয় আর পলিকে বলে, আমাদের জিজুর কি নাম রে পলি? তোর জিজুর নাম নিয়ে কি করবি? বলবো পলি আর থাকতে পারছে না, তাড়াতাড়ি ওকে ঘরে তুলুন। আমিও বলবো তোর জিজুকে যে আমার বান্ধবী স্যারের প্রেমে হাবুডুবু খাচ্ছে। উল্টো পাল্টা কথা একদম বলবি না। আমি কবে স্যারের প্রেমে পড়লাম? স্যার যদি আমার দিকে তাকিয়ে থাকে সেটা স্যারকে গিয়ে বল। তার মানে তোরও ভালো লাগছে, তাই তুই কিছু বলছিস না? আমি সেটা কখন বললাম? দুজনে কথাবার্তার মাঝে সানিয়ার ব্যাগের ফোনটা বেজে ওঠে। সানিয়া ফোনটা বের করে দেখে তার ভাইয়া সাহিলের ফোন। সানিয়া ফোনটা রিসিভ করে আর বলে, সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আর তুই করে আছিস? কিসব পাশ থেকে আওয়াজ আসছে? ভাই আমি কলেজে আছি, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, স্টেজে প্রোগ্রাম হচ্ছে, গান বাজছে। ঠিক আছে ভাইয়া, আমি একটু সাইডে যাই, তোর সাথে আমার কথা আছে। তারপর সানিয়া পলিকে বলে একটু দূরে গিয়ে তার ভাইয়া সাহিলের সাথে কথা বলতে। হ্যাঁ ভাইয়া বল, কি করছিস? একটু মার্কেটে এসেছি, সামনের মাসে বাড়ি যাব, কেনাকাটা করতে এসেছি। তোর জন্য একটা লেহেঙ্গা কিনেছি, তুই ভিডিও কলে আয়, আমি তোকে দেখাচ্ছি। সাহিলের কথা শুনে সানিয়ার আনন্দ আর ধরে না। সে খুশি হয়ে লাফাতে লাফাতে বলে, তাই ভাইয়া, আমার যে কি আনন্দ হচ্ছে তোকে কি বলবো। ঠিক আছে ভাইয়া, আমি ভিডিও কল করছি। এরপর সানিয়া সাহিলকে ভিডিও কল করে। কথা বলতে বলতে সানিয়া খুব হাসি আর বলে, বাহ ভাইয়া, লেহেঙ্গাটা আমার খুব পছন্দ হচ্ছে, তোর চয়েস আছে বলতে হবে। সানিয়া যখন তার ভাইয়ার সাথে হেসে কথা বলছিল, মিরাজ তখন পাশ থেকে দেখছিল আর জ্বলছিল। সানিয়া কথা বলা শেষ করে চলে এলে মিরাজ তার হাতটা ধরে একটা রুমে নিয়ে যায়। আকস্মিক এই ঘটনায় সানিয়া ভয় পেয়ে যায়। সে চোখ খুলে তাকাতে পারে না। সানিয়া ভয়ে কাঁপতে থাকে। মিরাজ বলে,
এতক্ষণ তো বেশ কথা বলছিলে, আর এখন চোখ বন্ধ করে কাঁপছো কেন? মিরাজের গলা শুনে চোখ খুলে আর সামনে মিরাজকে দেখতে পেয়ে সানিয়া বলে, স্যার, আপনি কেন আমাকে এভাবে এখানে ধরে নিয়ে এলেন? তোমার সাথে প্রেম করব বলে। ওখানে অনেক লোক আছে, তাই সুবিধা করতে পারছিলাম না, সেজন্য এখানে নিয়ে এলাম। এবার বলো, তুমি এতক্ষণ কার সাথে হেসে কথা বলছিলে? সানিয়া মিরাজের কথা কিছু বুঝতে না পেরে বলে, আমি তো কারোর সাথে কথা বলিনি, আমি অনুষ্ঠান দেখছিলাম। আর ওখানে পলে ছিল, আমার ভাইয়া ফোন করেছিল, ও আমার জন্য একটা লেহেঙ্গা কিনেছে, ভিডিও কলে দেখাচ্ছিল। সানিয়ার কথা শুনে বুঝতে পারে মিরাজ, বলে, তোমার নিজের ভাইয়া? এটা আবার কিরকম কথা? নিজের ভাইয়া নয় তো কার ভাইয়া? বলছি, ওটা তোমার নিজের মায়ের পেটের ভাই? হ্যাঁ, আমার বড় ভাইয়া, আমার থেকে 5 বছরের বড়। ভাইয়া চাকরি করে, 1 মাসের ছুটি নিয়ে বাড়ি আসবে, সেজন্য কিছু কেনাকাটি করছে, আর ওগুলো আমাকে দেখাচ্ছিল। আপনি কেন আমাকে এসব জিজ্ঞেস করছেন? আর কিসব প্রেম টেম করার কথা বলছেন আপনি স্যার? আপনি আমার থেকে বয়সে বড়, আপনাকে রেসপেক্ট করি, তাই এইসব কথা কখনো বলবেন না। সবাই যদি জেনে যায় তারা কি ভাববে বলুন তো? সানিয়ার কথায় মিরাজ সানিয়ার গালটা টিপে বলে, খুকুমণি, ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ওটা আমি ম্যানেজ করব। শুধু একটা কথা বলছি, আমি ছাড়া তোমার জীবনে আর যেন কোনো পুরুষ না আসে। তুমি শুধু আমার হয়েই থাকবে। কার সাথে রিলেশন করেছো? বলবো না, আমার বাস থেকে সরে যান। আমি ওখানে যাব, অনুষ্ঠান দেখব, আমার বান্ধবীরা আমাকে খুঁজবে। ছি, আমি মরে গেলেও স্যারেদের সাথে প্রেম করব না। এমনিতে আমি প্রফেসরদের পছন্দ করি না, অত পড়াশোনায় ভালো আমি নই, আমি সাধারণ একটা মেয়ে। তাই আমি যাকে জামাই হিসেবে পাবো সে যেন সাধারণ একটা ছেলে হয়। সানিয়ার কথা শুনে মিরাজ হাসতে হাসতে বলল, তাই বুঝি? তা কি রকম ছেলে তোমার পছন্দ? একটা দোকান থাকবে বা ছোটখাটো ব্যবসা করলেই হবে। আমার মতো বিলাসিতা নেই, কোটিপতি লোকের কথা তো আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আর আপনার মতো শিক্ষিত মানুষ আমার দরকার নেই। আমরা গরিব মানুষ, ফড়িং খাই, ঘোড়ায় চেপে বাড়ি যাই, তাই আমার সাদামাটা জীবনে পছন্দ। এই আপনি যখন BMW গাড়ি নিয়ে কলেজে আসেন, আমার দেখতে ভালো লাগে না। আপনি যদি লোকাল বাসে আসতাম তাহলে আমি ভাবতাম, কিন্তু সেটা সম্ভব নয়। শুনেছি আপনি বিলাসিতায় বড় হয়েছেন, এসি রুম ছাড়া থাকতে পারেন না, এসি গাড়ি ছাড়া ভাবতে পারেন না। এগুলো আমার পছন্দ নয়, তাই আপনার সাথে আমার কখনোই পরিমাণা হবে না, ব্রেকআপ হয়ে যাবে। তাই আর কথা বাড়াবেন না, আমি এখন আসছি। আর আপনি আপনার কাজে মন দিন। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। কিন্তু প্রফেসর হওয়া ছিল আমার জীবনের স্বপ্ন, তাই চাকরিটা আমি ছাড়তে পারবো না। বাকিগুলো তোমার জন্য করতে পারবো। কাল থেকে লোকাল বাসে আসবো, এসি রুমে থাকবো না, আর 6 মাসের মধ্যে তোমাকে বিয়ে করব। আর তার 1 বছরের মধ্যে আমাদের প্রথম বেবি আসবে। মিরাজের কথা শুনে সানিয়া রেগে যায় আর বলে, ছি, অসভ্য স্যার কোথাকার। কথাটা বলে সানিয়া মিরাজকে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে আসে। তারপর মিস্টার তারেক সরকার এখন কেমন ফিল করছেন? সাহিলকে অফিসের চেয়ারে বসে থাকতে দেখে তারেক সরকার একটু অবাক হয়ে যায়। তারপর বলে, আমার খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও দেখেছি, ঠিক মনে করতে পারছি না। আজ থেকে 8 বছর আগে তমলুকে জায়েদ খানের ছেলের কথা মনে আছে, যার বাবাকে আপনি অপমান করেছিলেন আর কি বলেছিলেন যেন? আমি কুলাঙ্গার আর আমার বাবাও কুলাঙ্গার। কিন্তু স্যার, আমার বাবা আমাকে সঠিক শিক্ষা দিয়ে বড় করেছেন, তাই তো আজকে আমি এখানে এই চেয়ারে বসে আছি আর আপনি ওই চেয়ারে। বাইরে একটু বেরিয়ে দেখুন, হাজার হাজার লোক আপনার নামে কি বলছে। কতজনকে চাকরি দেবেন বলে ঘুষ নিয়েছেন, আর জনগণের টাকা আত্মসাৎ করেছেন। আপনার স্ত্রী ও মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছেন? সাহিলের কথা শুনে তারেক সরকার চমকে যায় আর বলে, কি খুশবু আর নিধি বাড়িতে নেই? সেই রকম তো খবর শোনা যাচ্ছে। সে যাই হোক, আপনার আত্মীয়দের ঠিকানা দিন। আমার আত্মীয় ঠিকানা নিয়ে আপনি কি করবেন? মিস্টার সরকার, তদন্ত চলছে। তদন্তের স্বার্থে আমাদের সকলের সাথে কথা বলতে হবে। আপনার স্ত্রী ও মেয়ের ফোন সুইচ অফ, কোনো রকম লোকেশন পাওয়া যাচ্ছে না। আপনার ব্যাংকের সমস্ত ডিটেলস দরকার। মানুষের এত অভিযোগ, লাখ লাখ টাকা লেনদেন, সবাই তো আর মিথ্যা বলছে না, কিছু তো সত্য আছে। যখন অভিযোগ এসেছে আপনাকে তথ্য প্রমাণ সহ অ্যারেস্ট করা হয়েছে, আমাদের তারও কিছু জিজ্ঞাসাবাদ করার দরকার আছে। সাহিলের কথা শুনে তারেক সরকার বলে, এক শ্রেণীর লোক আর মিডিয়া আমার বিরুদ্ধে অপচার করেছে। আমি আজ পর্যন্ত কারো সাথে 1 টাকাও নিইনি। সে তো তদন্ত করলে জানা যাবে। আপনি টাকা নিয়েছেন না নেননি
আপনি এখন রেস্ট নিন, আমি আসছি। আমার ফোন নিয়ে নিয়েছে, আমি আমার উকিলের সাথে কথা বলবো। ঠিক আছে, ব্যবস্থা করে দিচ্ছি। সাহিল ফোনের ব্যবস্থা করে দেয়। তারেক সরকার উকিলের সাথে কথা বলে। উকিল মুস্তফা হোসেন তারেক সরকারের সাথে দেখা করতে আসে। মুস্তফা হোসেনকে দেখে তারেক সরকার রেগে যায় আর বলে, একটা কথা আছে কি জানো তো মুস্তাফা, হাতি যখন পাকে পড়ে চামচিকাতেও লাথি মারে। আমারও হয়েছে ঠিক তাই, আমি এখন পাকে পড়েছি, তাই সবাই আমাকে লাথি মারছে। তারেক সরকার এরকম কথা শুনেই মুস্তাফা হোসেন বলে, স্যার আপনি এভাবে কথা বলছেন কেন? আমি তো জামশেদপুরে ছিলাম, কালকে রাতে ফিরছি, তারপর আপনার ফোন পাওয়ার সাথে সাথে আপনার সাথে দেখা করতে এসেছি। আমি জামিনের ব্যবস্থা করছি, আপনি চিন্তা করবেন না। আমার জামিন পরে হবে নিধি। আর খুশবু কোথায় আছে ওদের খুঁজে বের করো। আমার দলের ছেলে সাজিদকে সব কিছু গিয়ে বলো, ব্যবস্থা করো। খুশবু যদি সব কিছু বলে দেয় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, আমি সাজিদকে সব কিছু গিয়ে বলছি। মুস্তাফা হোসেন একজন আইনজীবী ও তারেক সরকারের ঘনিষ্ঠ বন্ধু। তারেক সরকারের সমস্ত কথা মুস্তাফা হোসেন জানে। বাবা, আমি অনেক কষ্টে তোমার ঠিকানা পেয়েছি, তোমার সাথে কথা আছে, তুমি একমাত্র আমার ভরসা। প্লিজ বাবা, তুমি আমায় ফিরিয়ে দিও না। ম্যাডাম, আমি তো আপনাকে চিনি না। আপনি কে? আপনার পরিচয় দিন, তারপর তো আমি আপনার সাথে কথা বলবো। বাবা, আমি যদি আমার পরিচয় দেই তুমি আমায় ঘৃণা করবে না তো? ঘৃণা কেন করবো আপনাকে? আপনি কি ক্ষতি করেছেন যে আমি আপনাকে ঘৃণা করব? আমার মেয়ে তো তোমার সাথে ভালো ব্যবহার করেনি, ও তোমাকে অপমান করেছে অনেক। তারপর তারেক সরকার লোকটাও তো ভালো নয়, ও যদি কোনোভাবে জেনে যায় তাহলে আমাদের, বিশেষ করে আমার মেয়ে নিধির অনেক বড় ক্ষতি করে দিবে। খুশবু বেগমের কথা শুনে সাহিল বসা থেকে উঠে দাঁড়ায় আর বলে, তার মানে আপনি তারেক সরকারের স্ত্রী? না, ওনার রক্ষিতা। কী সব বলছেন উল্টাপাল্টা কথা? ঠিকই বলছি। খুশবু বেগমের কথা শুনে সাহিল বলল, ওসব আপনাদের পার্সোনাল ব্যাপার। এখন বলুন, আপনি কেন আমার কাছে এসেছেন? নিধি আমার অতীত, আমি তার কথা ভুলে গেছি। এখন আপনি কেন এসেছেন আমার কাছে? যদি বলতেন তাহলে খুব ভালো হতো। আমি শুনেছি তারেক সরকারের ঘটনার তদন্তকারী অফিসার তুমি। হ্যাঁ, তাতে কি হয়েছে? ঘটনা কোর্ট পর্যন্ত গড়িয়েছে, আর কোর্ট থেকে আমাদের দায়িত্ব দিয়েছে, আর আমি তার হেড, সেজন্য আমি তদন্ত করছি। কিন্তু এর সাথে কি সম্পর্ক আপনাদের? আমি যদি তোমায় কিছু বলি তুমি সব কিছু কথা বুঝতে পারবে না। তোমার বাবা সব জানে, তাই বলছি তুমি আমার মেয়েটাকে ভুল বোঝো না। নিধিকে ভুল বোঝানো হয়েছে, ওর জীবনটা নিয়ে ছেলে খেলা করেছে তারেক সরকার। ওকে এবার মেরে ফেলা ষড়যন্ত্র করা হয়েছে। আমার বয়স হয়েছে, আমি নিজের জন্য ভাবি না বাবা, কিন্তু নিধির তো বেশি বয়স নয়, ও তো এখনো জীবনে কিছুই দেখলো না। তাই তোমায় বলছিলাম তুমি আমার কথা শোনো। খুশবু বেগমের কথা শুনে সাহিলের মনটা একটু নরম হয়। নিধির বিপদ, তাকে মেরে ফেলার পরিকল্পনা হচ্ছে, কথাটা শুনে সাহিলের মনে একটা কষ্ট অনুভব করে মুখে বলছে ঠিকই, নিজেকে সে ভালোবাসে না, কিন্তু মন থেকে সে কি ভুলতে পেরেছে। তবু নিজেকে শক্ত করে সাহিল বলল, নিধির বিপদ, ওকে মেরে ফেলা হবে? আপনি কি বলছেন? হ্যাঁ বাবা, নিধি তোমার বাগদত্তা। খুব ছোটবেলায় ওর সাথে তোমার বিয়ে ঠিক ছিল, কিন্তু এক দুর্ঘটনার সব কিছু এলোমেলো হয়ে গেল। তোমার বাবা মা সব কিছু জানে, তুমি তোমার বাবা মাকে জিজ্ঞাসা করতে পারো। আমার যাই হোক, আমি চিন্তা করি না, কিন্তু নিধিকে রক্ষা তোমাকে করতে হবে। তুমি সব কিছু ভুলে যাও, আর সব কিছু ভুলে নিধিকে তুমি নিজের করে নাও। তোমার চাচা ফারুক ও আমি একে অপরকে ভালোবাসতাম, কিন্তু আমাদের এই ভালোবাসা আমার বাড়ির লোক মেনে নেয়নি, কারণ তোমার চাচা বেকার ছিল, আর বেকার ছেলের হাতে কোনো বাবা মাই তার মেয়েকে তুলে দিতে চায় না। আমাকে জোর করে বিয়ে দিয়েছিল। এই বিয়ে মাত্র 3 বছর টিকেছিল। নিধির বয়স যখন 2 বছর, তখন ওর বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর নিধিকে নিয়ে আমি বাপের বাড়ি চলে আসি। আসলে নিধির বাবার মৃত্যুর পেছনে তারেক সরকারের হাত আছে। তারেক সরকার আমার শাশুড়ির বোনের ছেলে ছিল। নিধির বাবা মার একমাত্র সন্তান ছিল, ওদের অনেক প্রপার্টিও ছিল। আমাকে বিয়ের পর থেকেই তারেক আমাকে বিরক্ত করতে থাকে, কিন্তু আমি ওকে পছন্দ করতাম না। আমার মনে হয় নিধির বাবার অ্যাক্সিডেন্টের পিছনে তারেক সরকারের হাত আছে, কিন্তু সেটা প্রমাণিত নয়, তাই আমি কিছু করতে পারিনি। নিধির বাবা মারা যাবার পর ওর কাছে সুযোগটা এসে গেল। আমি ওর হাত থেকে বাঁচার জন্য নিধিকে নিয়ে বাপের বাড়ি চলে আসি। আমি বিধবা হয়ে ফিরে এসে তোমার চাচার সাথে দেখা করলাম। তখন তোমার চাচা একটা ভালো চাকরি পেয়ে গেছে। আমাকে বলেছিল সমস্যা নেই, আমি তোমাকে বিয়ে করব, প্রয়োজনে নিধিকে আমি দত্তক নিব। আমি নিধিকে নিয়ে মাঝে মাঝে তোমাদের বাড়ি যেতাম। তোমার বাবা মাও আমায় খুব ভালোবাসতো,
ছোট নিধিকে দেখে তোমার মায়ের খুব মায়া হয়। তখন তোমার মা বলে নিধিকে আমার ছেলের বউ করব। ওরা যখন বড় হবে ওদের বিয়ে দিব। কিন্তু সেটা আর হলো কোথায়? আমার শ্বশুর শাশুড়িকে হাত করে আমার বাবা মাকে বুঝিয়ে তারেক সরকার জোর করে আমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে গেল। তারপর সমস্ত সম্পত্তি আমার শ্বশুরকে বলে নিধির নামে করে দিল। আমার শ্বশুর বলল নিধি তার একমাত্র বংশধর, তাই তার কোনো সমস্যা নেই। আমার শ্বশুর ক্যান্সারের রোগী ছিল, তাই আর বেশি দিন আয়ু ছিল না, তাই সে সবকিছু বুঝে আমার মেয়ের নামে করে দিল। আর অভিভাবক হিসেবে তারেক সরকার দায়িত্ব পেল। নিধির যদি কিছু হয়ে যায় তাহলে এই সমস্ত সম্পত্তি তারেক সরকারের হয়ে যাবে। আমার শ্বশুর মারা গেলে তার কিছুদিন পর আমার শাশুড়ি মারা যায়। তারেক সে সব সম্পত্তি ভোগ করতে থাকে। তারপর আমাকে নিয়ে শহরে চলে আসে। এখানে এসে রাজনীতি করে আর ব্যবসা শুরু করে। মানুষের যখন টাকার খিদে বাড়ে সে তখন আরো পাওয়ার জন্য মত্ত হয়ে ওঠে। তারেক সরকারের হয়েছে ঠিক তাই। সে আমাকে কখনো বিয়ে করেনি, সে আমাকে রক্ষিতা করে রেখেছে। সমাজের সামনে নিধিকে তার মেয়ে বলে পরিচয় দিয়েছে ঠিকই, কিন্তু আমাকে কখনো প্রকাশে আনেনি। ওইসব সম্পত্তি নিধিকে মেরে নিজের দখলে নিয়ে নেবে, এটাই ওর পরিকল্পনা। তোমার বাবা তোমার মা সবটাই জানে। হয়তো আমি যে তারেক সরকারের সাথে ছিলাম আর নিধি যে আমারই সন্তান সেটা হয়তো ওরা জানেনি। আর আমি তারেক সরকারের ভয়ে কখনো মুখ খুলিনি। ও খুব ভয় দেখাতো আমাকে, যদি কোনোভাবে কারো কাছে কিছু বলি তাহলে ও নিধিকে মেরে দিবে। যদি তুমি এই ঘটনাটা তোমার বাবা মাকে বলো তারা সব বুঝতে পারবে। আমি তোমাদের বাড়ি যাব, তোমার বাবা মার সাথে দেখা করব। তোমার বাবা মা কি তোমাদের গ্রামের বাড়িতেই আছে? হ্যাঁ, বাবা মা এখন গ্রামের বাড়িতে আছে, কিন্তু আপনি তো কখনো প্রকাশে আসেনি। তাহলে আপনি জানলেন কি করে আমার বাবা মা আর আমি তারাই সেই মানুষগুলো কিনা? সাহিলের কথা শুনে খুশবু বেগম হাসলো আর বলল, আমি অনেকদিন থেকে জানতাম তোমার মা সেলাইয়ের কাজ করে। সেই কারণে তোমার মায়ের কাছে কয়েকবার গিয়েছিলাম। আমি তোমার মাকে চিনতে পেরেছিলাম। আমি বোরকা পরেছিলাম, তাই তোমার মা আমায় দেখেনি। আর তারেক সরকারের ভয়ে আমি আমার পরিচয় দেইনি। আমি তোমাদের বিপদে ফেলতে চাইনি, তাই তোমাদের সম্পর্কে সব জেনেও আমি মুখ বুঝেছিলাম। নিধি যখন তোমার সাথে খারাপ ব্যবহার করলো, তোমাকে তোমার বাবা মাকে অপমান করলো, আমার খুব কষ্ট হয়েছিল। তবে একটা কথা ভেবে খুশি হয়েছিলাম, আল্লাহ এই জুটি তৈরি করেছে। তা না হলে তুমি বা এত মেয়ে থাকতে বসন্ত উৎসবের অনুষ্ঠানে আমার মেয়েকে প্রপোজ করবে কেন? আল্লাহ হয়তো তোমার মাকে দিয়ে সেদিন সত্যি কথাটা বলিয়েছিল। সাহিল এতক্ষণ চুপচাপ খুশবু বেগমের কথাগুলো শুনছিল। সাহিলকে চুপচাপ থাকতে দেখে খুশবু বেগম বলল, বাবা তুমি তো সবই শুনলে, তুমি এখন আমাদের ভরসা। তুমি আর যাই করো নিধিকে কখনো ভুল বুঝো না। এগুলো সব তারেক সরকারের ষড়যন্ত্র। ও নিধিকে একরকম আত্ম অহংকারী আর চেদি করে তুলেছে। ওর মনে আমার সম্পর্কেও বীজ ঢেলেছে। নিধি প্রয়োজন ছাড়া আমার সাথে কথা বলে না। তারপর কথা বলতে বলতে খুশবু বেগম সাহিলের হাত দুটো ধরে কাঁদতে থাকলে আর বলে, নিধি তোমার আমানত, ও তোমার পাক তত্ত্বা, ওকে রক্ষা করো। আন্টি, আপনি কাঁদবেন না। আমি কথা দিচ্ছি নিধির কোনো ক্ষতি হবে না। তবে আমি তার আগে বাবা মার সাথে কথা বলবো। এদিকে অফিসের কাজের চাপ থাকায় সাহিলের তার বাবা মাকে আর ফোন করা হয় না। সাজিদ আজকে তারেক সরকারের সাথে দেখা করতে এসেছে। সাজিদকে দেখে তারেক সরকার বলে, ওই মা আর মেয়ের কোনো খবর পেয়েছিস? না স্যার, পাইনি, তবে চেষ্টা করছি। চেষ্টা কর, আর যেখানে দেখবি ওই মা আর মেয়েকে ওখানেই খুন করে ফেলবি। নিধিকেও মেরে ফেলবো? হ্যাঁ, ওকে মেরে ফেলবি। কিন্তু স্যার, ও তো আপনার মেয়ে। না, ও আমার মেয়ে নয়, ও আমার কেউ নয়, ও আমার শত্রুর মেয়ে। তাই ওকে তুই খুন করে ফেল। ও মরে গেলে আমি অনেক টাকার সম্পত্তির মালিক হয়ে যাব। তারেক সরকারের কথা শুনে সাজিদ আর কিছু বলল না। মা, আর কতদিন আমরা এখানে থাকবো? বাবার কি এখনো জামিন হয়নি? আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে মা। তোমার জন্য আমি ফোনটাও নিয়ে আসিনি ও বাড়ি থেকে, কারোর সাথে যোগাযোগও করতে পারছি না। মেয়ের কথায় খুশবু বেগম কি বলবে? নিধি তো এসব ব্যাপারে কিছু জানেই না। নিধি জানে তারেক সরকার তার বাবা। খুশবু বেগম এসব ব্যাপারে নিধিকে কখনো কিছু বলেনি। মেয়ের মুখ থেকে কথা শুনে খুশবু বেগম বলে, আর তো কিছুদিন সব ঠিক হয়ে যাবে। তোর বাবার জামিন হয়ে গেলে আমরাও বাড়ি চলে যাব। নিধি, কাল আমি এক জায়গায় যাব, তুই তোর নানির কাছে থাকবি। মায়ের কথা শুনে নিধি বলল, মা, কালকে তুমি কোথায় যাবে? তোর বাবা জামিনের জন্য আমার এক বান্ধবীর হাজবেন্ডের সাথে দেখা করতে যাব। ও একজন নামকরা আইনজীবী। যদি তোর বাবাকে তাড়াতাড়ি ছাড়াতে পারে, তাই তার সাথে দেখা করতে যাব। ঠিক আছে মা, তুমি তাই করো।
বাবাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো, আমরা ওখানে চলে যাব। তারিক সরকারকে অ্যারেস্ট করলে এলাকার লোক ওর বাড়িতে হামলা করে। খুশবু বেগম দেরি না করে নিধিকে নিয়ে খুশবু বেগমের দূর সম্পর্কের মামার বাড়িতে চলে আসে। মামার বাড়িটা একটু গ্রামের দিকে। সেখানে সন্ধান কেউ জানতে পারবে না। খুশবু ও নিধি তাদের ফোন নাম্বারগুলো বাড়িতে ফেলে আসে, যাতে কেউ তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে না পারে, আর তাদের ঠিকানা কেউ জানতে না পারে। খুশবু বেগমের মামা মারা গেছে। মামার এক ছেলে এক মেয়ে, দুজনেরই কর্মসূত্রে মুম্বাইতে থাকে। তার মামিমা বাড়িতে একাই থাকে। মামিকে দেখাশোনা করার জন্য একটা কাজের লোক আছে। খুশবু বেগম জানে এখানে থাকলে কেউ সন্ধান পাবে না। খুশবু বেগম যাবার সময় তার মামি লাইলা বেগমকে বলে যায়, মামি, আমি যদি আর ফিরে না আসি তুমি কিন্তু নিধিকে ওদের বাড়িতে পৌঁছিয়ে দিবে। খুশবু বেগমের কথা শুনে তার মামি লাইলা বেগম বলে, তুই এসব কথা বলছিস কেন? তোর কিচ্ছু হবে না। তুই জীবনে অনেক কষ্ট করেছিস, কেউ না জানলে আমি তো জানি। এবার সব ঠিক হয়ে যাবে। তোকে বাঁচতে হবে, তোর মেয়ে নিধির জন্য তোকে বাঁচতে হবে। একটা জানোয়ার দিনের পর দিন তোর ক্ষতি করবে, আর তুই দিনের পর দিন তুই সহ্য করবি। মামির কথাগুলো শুনে হাসলো খুশবু বেগম আর বলল, হ্যাঁ মামি, এবার সব ঠিক হয়ে যাবে। আমি ওখান থেকে ফিরে এসে নিধিকে সব কথা বলে দিব। সাহিলের গ্রামের বাড়ি পাশের একটা পুকুর থেকে খুশবু বেগমের লাশ পাওয়া যায়। গ্রামের সকল লোক বলা বলি করছিল। ঠিক সে সময় সানিয়া ওখানে দিয়ে বাড়ি যাচ্ছিল। ও সেই লাশটা দেখে বাড়িতে গিয়ে তার মাকে বলে, মা জানো, আজকে রোডের গায়ে চৌধুরীজির যে পুকুরটা আছে না, ওখানে একটা লাশ পাওয়া গেছে। ওটা নাকি একটা মহিলার লাশ। সবাই আলোচনা করছিল। আর তুমি তো জানো আমার ওইসব দেখলে ভয় লাগে, তাই আমি যাইনি। কিন্তু মা, আমার বান্ধবীরা সকলে গেছে, বলছে নৃশংসভাবে ওই মহিলাকে খুন করা হয়েছে। সানিয়ার মা তখন সবজি কাটছিল। মেয়ের কথা শুনে সে বলে, কোথাকার মহিলা রে? কি ক্ষতি করেছিল যে মহিলাটাকে এভাবে খুন করলো? সেসব তো আমি জানি না। সবাই বলা বলে করছিল মহিলাটা নাকি এখানকার নয়। মেয়ের কথায় মারিয়া বেগম কিছুক্ষণ হাঁ হুতাশ করতে থাকে। ঘটনাস্থলে পুলিশ আসে ঠিক সেই সময় জায়েদ খান সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। সবাই বলাবলি করছিল বলে ওর কৌতূহল জাগে। ও সামনে গিয়ে মহিলাটার লাশ দেখে অনেক দিন পর হলেও জায়েদ খান লাশটা দেখে চিনতে পারে। সে চিৎকার করে বলে, খুশবু, এটা তো খুশবুকে, তোমাকে এইভাবে মারলো? জায়েদ খানের কথা শুনে একজন পুলিশ অফিসার জায়েদ খানকে জিজ্ঞাসা করলো, আপনি এই মহিলাকে চেনেন? খুব ভালোভাবে চিনি, কিন্তু ওকে কেউ ওইভাবে মারলো? ওর নাম খুশবু। ও আমার ভাইয়ের একসময় প্রেমিকা ছিল, কিন্তু আমার ভাইয়ের সাথে ওর বিয়ে হয়নি। ওর অন্য জায়গায় বিয়ে হয়ে গেছিল। তার স্বামী মারা যায়, আর 2 বছরের বাচ্চা মেয়েকে নিয়ে আবার বাপের বাড়ি ফিরে আসে। তার কিছুদিন পর আমার ভাইও মারা যায়। শুনেছিলাম খুশবুর তার একটা খালাতে দেওরের সাথে বিয়ে হয়ে গেছে, কিন্তু এতদিন পর আমাদের গ্রামের এই পুকুরে খুশবুর লাশ এলো কি করে? ওনার বাড়ি কোথায়? ওনার স্বামী কি করে? আপনি কিছু জানেন? ওর বাপের বাড়ি ছিল মধ্যমগ্রাম থানার একটি গ্রামে, আর ওর প্রথম বিয়ে হয়েছিল বারাসাতের কাছে, আর দ্বিতীয়বার কোথায় বিয়ে হয়েছিল আমি বলতে পারবো না। অনেকদিন পর আজকে আবার ওকে দেখলাম। ঠিক আছে, আপনি চেনেন, তাহলে আপনি একবার থানায় চলুন, কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। কিন্তু স্যার, আমার কাজ আছে, আমি যেতে পারবো না। জায়েদ খান না করলে পুলিশ অফিসার তার কথা শোনে না। তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। পাশে পড়ে থাকে তার সাইকেল। জায়েদ খানের প্রতিবেশী সেখানে উপস্থিত ছিল। তার নাম রবিন। সে সাইকেলটা নিয়ে জাহিদ খানের বাড়িতে যায় আর মারিয়া বেগমকে উদ্দেশ্য করে বলে, ভাবি, ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। মারিয়া বেগম তখন রান্না করছিল। সবে ভাতের ফ্যান ছেড়ে চুলোতে তরকারি বসিয়েছে। রবিনের কথায় তার হাত থেকে খুন্তি পড়েছে। সে ছুটে আসে আর রবিনকে বলে, ভাইয়া, আপনি কি সব বলছেন? ওরা কেন সাহিলের বাবাকে ধরে নিয়ে যাবে? জাভেদ ভাইয়া নাকি ওই মহিলাকে চেনে, তাই পুলিশ ভাইয়াকে ধরে নিয়ে গেছে। রবিনের কথা শুনে মারিয়া বেগম বুকে হাত দিয়ে ওখানে বসে পড়ে। সানিয়া তখন ওয়াশরুমে ছিল। মারিয়া বেগমের এই অবস্থা দেখে রবিন সানিয়ার নাম ধরে চিৎকার করতে থাকে। সানিয়া ওয়াশরুম থেকে ছুটে আসে আর মাকে এই অবস্থায় দেখে সে কান্না শুরু করে দেয় আর রবিনকে উদ্দেশ্য করে বলে, চাচা, মায়ের কি হলো? মা কেন এমন করছে? মা, মা, তুমি কথা বলছো না কেন? মা, তুমি কথা বলো, তোমার কি হয়েছে মা? তোর ভাইয়াকে ফোন কর,
এক্ষুনি তোকে এখানে আসতে বল। তোর বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে, আবার খুব কষ্ট হচ্ছে, আবার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। হ্যাঁ মা, আমি এক্ষুনি ভাইয়াকে ফোন করছি, তুমি শান্ত হও মা। চাচা তুমি বসো, আমি ডাক্তারকে ফোন করি আর ভাইয়াকেও ফোন করি। সানিয়া জানে তার মায়ের হাঁটার সমস্যা, তাই সে ডাক্তার আঙ্কেলকে আগে ফোন করলো, তারপর তার ভাইয়া সাহিলকে ফোন করলো। সাহিল সে সবেই ডিউটি থেকে বাড়িতে এসেছে। রুমে ঢোকার সাথে সাথে তার ফোনটা বাজছে। সে ফোনটা রিসিভ করতে কাঁদতে কাঁদতে ওপাশ থেকে তার বোন বলে, ভাইয়া তুই তাড়াতাড়ি বাড়ি আয়, মায়ের শরীর ভালো না, বাবাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। বোনের মুখ থেকে এই কথা শুনে সাহিলের মাথা ঘুরতে থাকে। সে বোনকে কিছু কথা বলার সুযোগ না দিয়ে সাথে সাথে রুমের দরজা বন্ধ করে দেয় আর বোনকে সান্ত্বনা দিয়ে বলে, কান্নাকাটি করিস না, সব ঠিক হয়ে যাবে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ ভাইয়া তুই তাড়াতাড়ি আয়, আমি ডাক্তার আঙ্কেলকে ফোন করে দিয়েছি, এক্ষুনি ডাক্তার আঙ্কেল চলে আসবে। সাহিল কোনো কথা না বলে ফোন কেটে দেয়। সাহিল জানে কিছু তো একটা সমস্যা হয়েছে, তা না হলে তার বোন এভাবে কাঁদতে কাঁদতে তাকে ফোন করবে না। এখানে কিছু জিজ্ঞাসা করে সময় নষ্ট করার চেয়ে তার বাড়ি চলে যাওয়া ভালো। তাই সে অফিসে 2 দিনের ছুটির আবেদন করে। অফিসে তার সমস্যার কথা শুনে তাকে 2 দিনের ছুটি মঞ্জুর করে আর সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। প্রায় ঘন্টা 4 পর সে বাড়িতে পৌঁছে যায়। সাহিলকে দেখে তার বোন কান্নায় ভেঙে পড়ে আর ভাইয়াকে জড়িয়ে ধরে বলে, আমি কিছু জানি না ভাইয়া, পুলিশ কেন বাবাকে ধরে নিয়ে গেছে? রবিন চাচা ওখানে ছিল, সব দেখেছে। বাবার সাইকেল নাকি ওখানে পড়েছিল, চাচা বাড়িতে দিতে এসে মাকে বলেছে। আর তুই তো জানিস মায়ের হার্টের সমস্যা, মা সাথে সাথে ওখানে পড়ে যায়। আমি তখন ওয়াশরুমে ছিলাম, চাচার চিৎকার শুনে আমি ছুটে আসি, তারপর মাকে ধরে নিয়ে শুয়ে দিই, তারপর তোকে ফোন করি। আকস্মিক এই ঘটনাটা ঘটাই মা নিতে পারে না, সেজন্য অজ্ঞান হয়ে পড়ে গেছে। মাকে ইঞ্জেকশন দিয়ে গেছে, মায়ের জ্ঞান ফিরে এসেছে, মা এখন অনেকটা সুস্থ আছে। তুই রুমে চল, মায়ের সাথে কথা বলবি। রুমে ঢুকে সাহিল তার মাকে জড়িয়ে ধরে আর বলে, মা আমি এসে গেছি, তুমি চিন্তা করো না, বাবার কিচ্ছু হবে না। আমি এক্ষুনি থানায় যাব আর এক্ষুনি আমি বাবাকে নিয়ে আসছি, আমি তো আছি মা। ছেলের কথা শুনে মারিয়া বেগম ছেলেকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে আর বলে, আমি জানি না বাবা, বলছে মহিলার লাশটা দেখে তোর বাবা নাকি চিৎকার করে ওঠে। ওই মহিলাটাকে তোর বাবা চেনে, সেজন্য পুলিশ ওকে জিজ্ঞাসা করেছে আর কিছু জানার জন্য ওকে নিয়ে গেছে, কিন্তু মহিলাটা কে আমি তো ঠিক জানি না। তুই দেখ বাবা তোর বাবাকে, তুই এক্ষুনি ফিরে নিয়ে আয় তোর বাবাকে, আমার খুব কষ্ট হচ্ছে। সব ঠিক হয়ে যাবে মা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি থানায় যাচ্ছি, তুমি কিছু খেয়ে নাও। আজকে আমার রান্না হয়নি, আমি শুধু ভাতটা করেছি। তারপর তোর রবিন চাচা এসে বলতেই আমি আর কিছু করতে পারিনি, সব রান্না করে পড়ে আছে। সানিয়াকে বলেছি বাকি রান্নাগুলো শেষ করতে। তুই তো বাবা কিছু খেয়ে আসিসনি আগে, একটু ভাত খেয়ে যা, তোর বোন রান্না করে আছে, তুই যা ওখানে। তোর শরীরটা কেমন শুকনো হয়ে গেছে, অনেক জার্নি করেছিস, তারপর মুখটা দেখে মনে হচ্ছে তুই অনেকক্ষণ কিছু খাসনি। আগে কিছু খেয়ে নে বাবা তুই, সানিয়া তোর ভাইকে কিছু খেতে দে। সাহিলের সত্যি খিদে পেয়ে গিয়েছিল, কারণ সে সবে অফিস থেকে রুমে ঢুকেছিল আর বোনের ফোন পাবার সাথে সাথে সে চলে আসে। আর সারা রাস্তা এত চিন্তায় ছিল তার আর কিছু খাওয়া হয়নি। তাই সে বোনকে বলে, সানিয়া তোকে কিছু করতে হবে না, যা আছে তাই দিয়ে বাদ দে। 1 মিনিট শুধু বস ভাইয়া, তোকে দুটো গরম ডিম ভেজে দিই, শুধু ডাল আর আলু ভাজি দিয়ে খেতে পারবি? ডিম ভাজতে হবে না, শুধু ডাল আর ভাজি দিয়ে দে, তাই আমি খেয়ে নেবো। আর তুই মাকে কিছু খাইয়েছিস? হ্যাঁ, মাকে দুটো ভাত খাইয়ে দিয়েছি, মেডিসিনও খাইয়ে দিয়েছি। সাহিল খেয়ে প্রথমে থানায় যায় আর তখন কর্তব্যরত পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে, স্যার আমি সাহিল খান, আপনারা যাকে নিয়ে এসেছেন থানাতে আমার বাবা জায়েদ খান। আমি আমার বাবার সাথে দেখা করতে চাই, প্লিজ একটু ব্যবস্থা করে দিন। হ্যাঁ, আমি আপনার বাবাকে আজকে নিয়ে এসেছি। ওই মহিলার লাশ দেখে উনি চিনতে পারেন, ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এখানে এনেছি। আপনি অবশ্য আপনার বাবার সাথে দেখা করতে পারবেন। তারপর পুলিশ অফিসার সাহিলকে জায়েদ খানের কাছে নিয়ে যায়। ছেলেকে দেখে জায়েদ খান বলে, তুই কখন এসেছিস? নিশ্চয়ই তোর বোন মা ফোন করেছিল। তোর মায়ের শরীর কেমন আছে? তুমি তো জানো বাবা, মা সামান্য ব্যাপারে চিন্তা করে, তাই তোমার খবরটা শুনে মা অজ্ঞান হয়ে গিয়েছিল,
সানি আমাকে ফোন করছিল, আমি সেই ডিউটি থেকে ফ্লাইটে এসেছিলাম। আমি সাথে সাথে ওখান থেকে চলে আসি। এবার বলো বাবা, তুমি ওই মহিলাকে চেনো? কে ওই মহিলা? ছেলের কথা শুনে জায়েদ খান বলল, হ্যাঁ বাবা, আমি মহিলাকে চিনি। ও তোর চাচার প্রেমিকা ছিল। এক সময় তোর চাচা ওকে খুব ভালোবাসতো, কিন্তু চাচা বেকার ছিল বলে ওর সাথে বিয়ে দেয়নি ওর পরিবার। তারপর খুশবুর অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, কিন্তু 3 বছরের মাথায় ছোট বাচ্চাকে নিয়ে বিধবা হয়ে বাপের বাড়িতে চলে আসে। পরে শুনেছি ওর আবার বিয়ে হয়ে যায়। তারপর ওর সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না। কিছুদিন পর তোর চাচা আত্মহত্যা করে। বাবার কথা শুনে সাহিল বলে, বাবা, ওই মহিলার নাম কি খুশবু বেগম? আর ওই মহিলার মেয়ের নাম নিধি? হ্যাঁ, ওই মহিলার নাম খুশবু, তবে ওর মেয়ের নাম নিধি কিনা আমি জানি না। মেয়েটা যখন 2 বছর তখন দেখেছিলাম আমি মেয়েটাকে। তোর চাচা মেয়েটাকে খুব ভালোবাসতো। হে বাবা, এই মহিলা কিছুদিন আগে আমার কাছে গিয়েছিল। ও তোমার ঠিকানা চেয়েছিল। আমি বলেছিলাম বাবা মা গ্রামের বাড়িতে আছে, আমার কাজের চাপ থাকায় আমি তোমাকে ফোন করতে পারিনি। জানো বাবা, আমরা যখন শহরে ছিলাম, সেই তারেক সরকারকে মনে আছে? ওই বাজে লোকটার কথা। ওই লোকটা খুশবু বেগমের স্বামী। বলেছিল ও নাকি ওকে বিয়ে করেনি, ওকে রক্ষিত করে রেখে দিয়েছে। আর সেই মেয়ে নিধি যে একদিন আমাকে অপমান করেছিল, ও নাকি খুশবু বেগমের সন্তান। তারেক সরকার খুশবু বেগমের খালাতো দেওয়ার। ওর স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এতে নাকি তারেক সরকারের হাত ছিল। আর নিধিকে এই তারেক সরকার বিপদের চালনা করেছে। নিধির দাদুর সম্পত্তি সব নিধির নামে। নিধিকে মেরে সব সম্পত্তি নিজের নামে করতে চায়। ওই মহিলা আমাকে বলেছে আমি আর আমার বাবা যেন নিধিকে ভুল না বুঝি। নিধির কোনো দোষ নেই। আর কি বাগদত্তা বলেছিল, মা নাকি আমাদের বিয়ে ঠিক করেছিল। ছেলের মুখ থেকে এসব কথা শুনে জায়েদ খান বলল, এবার সব বুঝতে পেরেছি। নিধি সেই ছোট্ট নিধি। ওই নিধি আমাকে অপমান করলো। ও তো ছোটবেলায় কত মিষ্টি ছিল, তোর মা ওকে কোল থেকে নামাতেই চাইতো না। বলতো আমার ছেলের বৌমা করবো নিধিকে, আর নিধিকে এরকম খারাপ তৈরি করে তারেক সরকার। আমি জানতাম না ও তারেক সরকারের সাথে থাকে। ওই শয়তানকে তো কঠিন শাস্তি দিতেই হবে। ও একটা বাচ্চা মেয়েকে কূট বুদ্ধি দিচ্ছে, একটা মেয়ের দুর্বলতার সুযোগ নিয়ে দিনের পর দিন তাকে অত্যাচার করছে। আমি জানি তোর ছোট চাচা আত্মহত্যা করেছে, সেটা খুশবুকে না পাওয়ার জন্য। তার মানে সেদিন খুশবু আমার সাথে দেখা করতে এসেছিল, আর তারেক সরকারের লোক ওকে খুন করেছে। হ্যাঁ বাবা, তবে লাস্টে একবার আমাকে দেখাবে চলো। কিছুদিন আগে ওই মহিলা আমার কাছে গিয়েছিল। আমি না দেখে কিছু বলতে পারবো না যে আদৌ ওটা খুশবু বেগমের লাশ কিনা। তারপর সাহিল লাশ ঘরে গিয়ে লাশটা দেখে আসে। খুশবু বেগমকে চিনতে পারে, পুলিশ অফিসারকে সমস্ত ঘটনা বলে, আর তার তদন্তের ভার যে সাহিল নিয়েছে সে কথা বলে। শুনে পুলিশ অফিসার বলে, তার মানে আপনি একজন গোয়েন্দা অফিসার? ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না, আপনার বাবাকে ছেড়ে দেওয়া হবে। আর আপনি যখন তদন্ত করছেন তখন সত্যটা একদিন জানতেই পারবেন। আপনি আপনার টিমের সাথে কাজ করুন, আর ধোনিকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন। আর অবশ্যই মেয়েটাকে খুঁজে বার করুন। ওই রকম একটা নিষ্পাপ মেয়ে যাকে ভুল পথে চালনা করা হয়েছে, সে তো কিছু জানে না। হয়তো সে না জেনে আপনাকে অপমান করেছে। ও যদি এসব ঘটনার কথা জানে তাহলে তারেক সরকারকে নিশ্চয়ই ঘৃণা করবে। আপনি মেয়েটার সাথে যোগাযোগ করুন। ওর মা মারা গেছে, কোনো ছোটোবেলায় বাবাও মারা গেছে। মেয়েটা কোথায় আছে সেসব আপনারা খুঁজে বের করুন। আর যদি কিছু সাহায্য লাগে অবশ্যই আমরা করব। থ্যাংক ইউ স্যার। বাবাকে থানা দেখে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল সাহিল। সব শুনে তার মা বলল, সেই মিষ্টি মেয়েটা নিধি এত বড় হয়ে গেছে। ও তো কতবার আমাদের বাড়িতে এসেছে। কি মিষ্টি মেয়ে, আমি তাই তো দেখে লোভ সামলাতে পারতাম না। ও এসে তোর বোনের সাথে খেলতে লেগে যেত। আমি বলেছিলাম তোকে আমার বৌমা বানাবো। তোর চাচুর মতন ছিল। যেই যাই হোক, বাবা মেয়ে তো এই ব্যাপারে কিছুই জানে না। ও হয়তো অজান্তেই ভুল করেছে। তোরা আর ওইসব মনে রাখিস না। মেয়েটাকে খুঁজে বার কর। ও আমার ঘরের লক্ষ্মী, ওকে আর কষ্ট দিস না। এদিকে মিরাজের জন্য মেয়ে দেখার কাজ চলছে, কিন্তু মিরাজ বিয়ে করতে রাজি হচ্ছে না। তার বাবা মা বারবার তাকে বলছে বিয়ে করতে। মিরাজ পড়েছে সমস্যায়, কারণ সে সানিয়ার মতামত জানে না। তাই কি করে বাবা মাকে বলবে যে তার ছাত্রীকে সে ভালোবাসে? সাহিল, তুই তোর ডিপার্টমেন্টের সবাইকে বলেছিস নিধির খোঁজ নিতে? হ্যাঁ বাবা, আমি সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি। তোমাকে চিন্তা করতে হবে না। আমাদের ডিপার্টমেন্টের সবাই চেষ্টা করছে।
আমার বন্ধু আকাশ, কেয়া সবাই বিষয়টা জেনে গেছে। ওরাও চেষ্টা করছে। আমি এখন 1 সপ্তাহ এখানে থাকবো। প্রথমে 2 দিনের ছুটি নিয়েছিলাম, তারপর অফিসে 1 সপ্তাহের ছুটি মঞ্জুর করেছে। ভালোই হয়েছে 1 সপ্তাহের ছুটি পেয়েছিস। তোর সাথে আমার কিছু কথা আছে। আসলে আমি তোকে ফোন করতে পারি না। সানিয়ার বিয়ে দিতে হবে। তো একটা ভালো ছেলের সন্ধান পেয়েছি। সানিয়া বলছে এখন বিয়ে করবে না। ওর যদি মত না থাকে তাহলে এখন ওকে বিয়ে দিও না। ও যেমন আছে থাক না। ছেলের কথা শুনে পাশ থেকে মারিয়া বেগম বলল, তা বললে হয়? মেয়ে হয়ে জন্মেছে, বিয়ে তো দিতেই হবে। আমি এক মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেব, আরেক মেয়েকে আমার ঘরে তুলব। সাহিলের বাবা, তুমি আর না করো না, ঘটককে আসতে বল। সাহিল যখন আছে কথাবার্তা একেবারে ফাইনাল হয়ে যাক। মায়ের কথায় সাহিল কিছু বলে না। সে রুমে ঢুকে দেখে সানিয়া মোবাইলে গেম খেলছে। সেটা দেখে সাহিল বলে, এই একদম গেম খেলবি না, এসব জিনিসগুলো ভালো নয়। মা তোর শ্বশুরবাড়ি যাওয়ার ব্যবস্থা করছে, শ্বশুরবাড়িতে গেলে যদি এসব করিস তাহলে ভালো বলবে? তোর সাথে আমার কথা আছে, তুই কেন বিয়েতে রাজি হচ্ছিস না? সাহিলের কথায় সানিয়া বলে, ধুর, এখন আমার বিয়ে করতে ভালো লাগছে না। এই তো অনার্স ফাইনাল পরীক্ষা হলো, এখনো রেজাল্ট বের হয়নি। জানিস ভাইয়া, ভাবছি চাকরি করব, তারপর বিয়ে করব। আমার কিছু করার ইচ্ছা আছে। সবসময় বরের কাছে টাকা চাইবো, এটা আমার ভালো লাগে না। সেটা খুব ভালো জিনিস। নিজের পায়ে দাঁড়ানো, স্বাবলম্বী হওয়া, এগুলো জীবনে খুব প্রয়োজন। মেয়ে বলে, কি সবসময় বরের কাছে টাকা চাইতে হবে? বাবা বলছিল, ঘটক বলেছে, তাই বলছি। একবার ওদের আসতে বল, তখন যদি পছন্দ না হয় না করে দিবি। আর তোর সাথে কারো সম্পর্ক থাকলে সেটা বাবা মাকে বলতে পারিস। আমি তোর বড় ভাই, আমাকেও তো বলতে পারিস। আমার কোনো সমস্যা নেই, তোর লাইফ তোর সিদ্ধান্ত, আমি সবসময় তোর সাথে আছি। ভাইয়া, তুই কি সব বলছিস? এইসব প্রেম টেম আমার দ্বারা হবে না। ধুর, আমার এসব ভালো লাগে না। আমার মাথার উপর বাবা আছে, তোর মতো বড় ভাইয়া ছায়া আছে। আর আমার কি চাই? তোরা যাকে দেখে দিবি তাকে আমি বিয়ে করব। আমি আর একটু সময় চাইছিলাম। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। মা বলে দিয়েছে 1 মেয়ে যাবে আর 1 মেয়ে আসবে। তাই বলছি, তোর তো বিয়ে অনেকদিন আগেই ঠিক হয়ে আছে। আমার সেই ভাবিকে আমি একবার দেখব, তারপর আমি বিয়ে করব। তা না হলে 2 ভাই বোনের একসাথে বিয়ে হবে, আমি চলে যাব আর ভাবি চলে আসবে। খুব পেকে গেছিস, তাড়াতাড়ি তোর ব্যবস্থা করা হচ্ছে। তোরও তো ব্যবস্থা করা হবে। আচ্ছা ভাইয়া, তুই তো তখন জানতিস না নিধি তোর বাগদত্তা। তুই তো তার আগে থেকে ওকে আই লাভ ইউ বলেছিলি। তোর কি মেয়েটাকে প্রথম থেকে ভালো লাগতো? বোনের কথা কি বলবে সাহিল? এসব তো অনুভূতি কথা কাউকে বলা যায় না। সানিয়া তখন বলে, ভাইয়া তুই বল, কোনো অসুবিধা নেই। আমাকে আকাশ ভাইয়া সব বলেছে, তুই নাকি নিধিকে খুব ভালোবাসিস। নিধিকে আমারও খুব ভালো লাগতো, কিন্তু ওই আত্ম অহংকার আর জেদ, এই দুটো জিনিস আমার পছন্দ ছিল না। মেয়েটা সত্যি মিষ্টি ছিল, তাই ওই রকম মেয়েকে ভালোবাসা সেটাই স্বাভাবিক। তবে স্বভাবটা যদি একটু ভালো হতো, আমার তো মনে হয় ও সব থেকে বেস্ট হতো। তবে যা শুনছি, এতে ওর কোনো দোষ নেই। ওকে যে ব্যাপারটা শেখানো হয়েছে ও সেটাই করেছে। আমি আশা করছি তুই ওর মধ্যে পরিবর্তন আনতে পারবি, আর সেটা তোর মধ্যে আছে। ওই ঘটনার পর আমি শুনেছি তুই আমাদের কিছু না বললেও আকাশ ভাইয়াকে সব বলেছিলি। তুই খুব ভেঙে পড়েছিলি আর খুব কান্নাকাটিও করেছিস। যাকে আল্লাহ তোর কথা শুনেছে, তোর ভালোবাসা পবিত্র ছিল, তাই তো তুই তোর ভালোবাসার মানুষটাকে আবার ফিরে পাচ্ছিস। এখনও তোর বাবি আমার জীবনে ফিরে আসেনি, আগে থেকে খুঁজে বের করি। তবে অবশ্য আমি ওকে বোঝাবো, আর তুই চিন্তা করিস না। বাবা ঘটককে বলে দিয়েছে কাল বিকালে ছেলের পক্ষ থেকে তোকে দেখতে আসছে। তার 2 দিন পর আমি ফিরে যাব। তোর বাবিকে খুঁজতে হবে, কোথায় লুকিয়ে আছে সেটা তো আমি জানি না। আমি এখন ছুটিতে আছি, অন্য অফিসার এখন কাজ করছে। 1 সপ্তাহ পর কাজে জয়েন করব। চারদিকে লোক লাগিয়ে নিধির কোনো খবর পাওয়া যায় না। এদিকে বিকেলের দিকে পাত্রপক্ষের লোক সানিয়াকে দেখতে আসে। সানিয়া মাথা নিচু করে বসে থাকে। সে তখনও কাউকে খেয়াল করেনি। তারপর ছেলের মা বলে, আমাদের তো মেয়েকে পছন্দ হয়েছে। মেয়ে তো মাশাল্লাহ। আশা করি আমার ছেলের পছন্দ হয়েছে, তাই ওরা দুজনে কথা বলুক, সবার সামনে লজ্জা পাবে। পাশের বাড়ির ভাবি সানিয়া ও মিরাজকে নিয়ে ছাদে যায়। মিরাজ এক দৃষ্টিতে সানিয়ার দিকে তাকিয়ে আছে। সানিয়া তখনও মিরাজকে দেখেনি। কিছুক্ষণ অপেক্ষা করার পর মিরাজ বলল, কি গো,
তুমি কি এভাবেই মাথায় নিচু করে থাকবে? আমাকে দেখবে না? মিরাজের কথা শুনে চমকে যায় সানিয়া। তার সামনে দাঁড়িয়ে থাকা মিরাজকে দেখে সানিয়া বলে, তার মানে আপনি ছেলে, আমি আপনাকে বিয়ে করব না? বিয়ে করবে না? আমাকে দেখতে খারাপ না? আমি ভালো চাকরি করি না, না আমার টাকা পয়সা নেই? সবই আছে আপনার, আর আপনাকে দেখতেও ভালো, কিন্তু যাকে আমি টিচার হিসেবে দেখেছি তাকে আমি কখনো স্বামী হিসেবে মানব না, তাই এই বিয়ে আমি করছি না। তুমি আর আমাদের কলেজের ছাত্রী নয়, তাই আমি তোমার টিচার কি করে হব? যখন পড়েছিলে তখন ছিলাম, আমাদের কলেজ থেকে তুমি বেরিয়ে গেছো, সুতরাং এই বিয়ে করছো তুমি। আর না, পারবে না, আমাকে অনেক জ্বালিয়েছো। আজকে যদি কিছু বলো তাহলে ছাদ থেকে ফেলে দেব। চুপচাপ থাকবে, আর আজকে আমাদের আংটি বদল করা হবে। আমি নিচে গিয়ে বলছি, তুমি চলো। সানিয়া মিরাজকে কিছু বলে না, সে মিরাজের পিছু পিছু নিচে নেমে আসে। মিরাজ তার মাকে বলে, মা, আমার মেয়েকে পছন্দ, আমি আজকে ওকে আংটি পরিয়ে দিতে চাই। সামনের সপ্তাহে রেজিস্টার করে নেব, আর সামনের মাসে আমাদের বিয়ে হবে। কথা মতো মিরাজ আংটি পরিয়ে দেয়। আসলে মিরাজ আগে থেকে আংটি কিনে নিয়ে এসেছিল। তার মনে মনে ঠিক ছিল এই মেয়েকে কোনোভাবেই ছাড়া যাবে না। কলেজের প্রথম দিন দেখে প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু সানিয়া পাত্তা দিচ্ছিল না। আজ আর সানিয়ার কিছু করার নেই। মিরাজ সানিয়াকে আংটি পরিয়ে চলে যায়। রাত্রিবেলা সাহিল তার বোন সানিয়াকে বলে, সানিয়া, একটা কথা বলবো, তুই কিন্তু সত্যি বলবি। সাহিলের কথা শুনে সানিয়া তার ভাইয়াকে জিজ্ঞেস করে, ভাইয়া কি জানতে চাস বল? তুই কি মিরাজকে আগে থেকে চিনতিস? সাহিলের কথায় সানিয়া হেসে উঠে আর বলে, ও একটা অসভ্য লোক। কিরকম? ও আমাদের কলেজের প্রফেসর, এর আগেও আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি ওকে বলেছিলাম আমি যাকে স্যারের চোখে দেখেছি তাকে আমি বিয়ে করব না। এখন অনার্স পরীক্ষা হয়ে গেছে, সেজন্য বাড়িতে এসেছে। প্রথমে ঘটক পাঠিয়েছিল বাবার কাছে, বাবা ওদের আসতে বলেছিল আজকে, সব পরিবারে দেখতে এসেছিল। আমি যখন ওকে না বললাম, ও বলল এখন আমি ওর ছাত্রী নয়, তাই ওকে স্যারের চোখে দেখতে বারণ করেছে। আমি কি বলবো বল? আমি যদি না বলি তাহলে জোর করে তুলে নিয়ে গিয়ে আমাকে বিয়ে করবে। দেখলাম বাবা মা তোর সবারই বিয়েতে মত আছে, তাই আমি আর আপত্তি করিনি। সানিয়ার মুখ থেকে সব কথা শুনে সাহিল হাসতে থাকি আর বলে, ইন্টারেস্টিং, তোর জামাই মনে হচ্ছে ভীষণ রোমান্টিক। এক নম্বরের বদমাশ। বোনের সাথেও বাবা মার সাথে হেসে কথা বলে সাহিলের মনে নিধির জন্য বড় চিন্তা হতে থাকে। সে আকাশকে ফোন করে আর বলে, কি রে আকাশ, খুঁজে পেলি? চেষ্টা করছি কিন্তু পারছি না। কে আর জানতো ওই দিন বাড়ি থেকে চলে যায়। আন্টি নাকি বলেছে ওরা এক আত্মীয়র বাড়ি যাবে। কে আর তাদের ঠিকানা জানে না। তুই আর কয়দিন ছুটিতে আছিস? পরশু জয়েন করছি। তুই তারেক সরকারকে চাপ দে। আমার মনে হচ্ছে ওই ব্যাটা কোথায় লোক লাগিয়ে কাজটা করেছে। তা না হলে আন্টিকে কে খুন করবে? কিছু তো একটা ব্যাপার আছে। ও জেলের ভেতরে থাকলেও ওর লোক মনে হয় বাইরে কাজ করছে। তা আন্টির লাশ কোথায় আছে? এখানে থানার লোক ওদের জায়গাতেই রেখে দিয়েছে। ওরাও চেষ্টা করছে, কিন্তু কোনো রকম সন্ধান পাচ্ছে না। সাজিদ এসেছে তারেক সরকারের সাথে দেখা করতে, আর সাথে উকিল এসেছে। সাজিদকে দেখে তারেক সরকার বলে, কিরে, যে দায়িত্ব দিয়েছিলাম সেটা করেছিস? হ্যাঁ, করেছি। রুমের ভেতর সিসিটিভি থাকায় তারেক সরকার সাজিদকে বেশি কিছু জিজ্ঞেস করতে পারে না। ইশারা করে সবকিছু বুঝিয়ে দেয় তারেক সরকার। উকিল মুস্তফাকে বলে, কি বাবু, আর কতদিন অপেক্ষা করব? জামিনের চেষ্টা করুন। সামনের সপ্তাহে শুনানি আছে, ওই দিনই জামিন হয়ে যাবে। সেটাই যেন হয়। এদিকে মা ফিরে না আসায় নিধি খুব কান্নাকাটি করে। সে তার নানি লাইলা বেগমকে বলে, নানি, মাঝে বলল চলে আসবে, কিন্তু মা তো এখনো আসেনি। আজকে 2 দিন হয়ে গেল। মা ওই দিন রাতে ফিরে আসার কথা ছিল। কী সব হচ্ছে আমি বুঝতে পারছি না। ওইদিকে বাবারও খবর পাচ্ছি না, এদিকে মাও ফিরে আসছে না। আমার কিছুই ভালো লাগছে না নানি। আর আমার কাছে ফোনও নেই যে কারোর সাথে কারো কন্ট্যাক্ট করব। কেয়ার নাম্বার মুখস্থ আছে, কিন্তু ফোন না থাকলে কি করে ফোন করব? মায়ের ফোন, আমার ফোন সব তো ওই বাড়িতে পড়ে আছে। মা আবার ওখান থেকে কারোর সাথে যোগাযোগ করতে বারণ করেছে। যদি কেউ জানতে পেরে যায় আমরা এখানে আছি তাহলে সমস্যা হবে। আমি আর ভাবতে পারছি না নানি, আমার খুব কষ্ট হচ্ছে, আমার কান্না পাচ্ছে। নিজেকে কখনো এত অসহায় লাগেনি, আজ যা লাগছে। কথাটা বলে নিধি লায়লা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। খুব কষ্ট হয়। সে তো জানে না তারেক সরকার নিজের বাবা না, অথচ নিধি তাকে বাবা বলে মনে করে।
শয়তান যে নিধির আর তার মায়ের কত ক্ষতি করেছে তা তো নিধি জানে না। নিধির কথা শুনে লাইলা বেগমের মায়া হয়। সে তখন নিধিকে বলে, দেখ নিধি, আমি তো কিছু করতে পারবো না, তোর মায়ের নিষেধ আছে। তবে একটা কাজ কর, আমি একটা ফোন দিচ্ছি। তুই তো বললি তোর বান্ধবীর নাম্বার মুখস্থ আছে, তুই তাহলে তোর বান্ধবীর সাথে কন্ট্যাক্ট কর, আর ওখানকার কি ঘটেছে সেই বিষয়ে তুই জেনে নে। এখন আর টিভিতে তোর বাবার খবর বলছে না? মিথ্যে খবর কয়দিন দেখাবে? লোক তো বিরক্ত হবে। এক খবর শুনতে শুনতে তারাও বিরক্ত। তারপর লাইলা বেগম তার ফোনটা নিধিকে দেয়। কিয়ার নাম্বার মুখস্থ ছিল। নিধি কিয়াকে ফোন করে। কিয়া তখন রাস্তায় ছিল, ফোনের শব্দ শুনতে পায়নি। নিধি বলে, ও মনে হয় ব্যস্ত আছে, তাই ফোন তুলছে না। ফোনটা এখন আমার কাছে থাক, কিছুক্ষণ পর আমি ফোন করব আবার। ফোনের অপরিচিত নাম্বার দেখে কিয়া ফোন করে, আর সাথে সাথে ফোন রিসিভ করার কান্নায় ভেঙে পড়ে। কে আপনি? আর এইভাবে ফোন করে কাঁদছেন কেন? নিধি কেঁদে চলেছে। কিছুক্ষণ পর কান্না থামিয়ে নিধি বলে, কেয়া, আমি নিধি। তুই আমায় চিনতে পারছিস না? নিধি, তুই কোথায় আছিস? আমরা যে তোকে পাগলের মতো খুঁজছি। ওইদিকে সব ঠিক আছে তো? লোকেরা আর ঝামেলা করছে না তো? হ্যাঁ, এইদিকে সব ঠিক আছে, কোনো ঝামেলা হচ্ছে না। তুই এখন কোথায় আছিস? আমার মায়ের এক আত্মীয়র বাড়িতে আছি। এটা হাসনাবাদের কাছে প্রত্যন্ত এক গ্রামের বাড়ি। জানিস কেয়া, মা কোথায় গেছে আমি জানি না। 2 দিন আগে বাড়ি থেকে বেরিয়েছে, কি দরকার আছে বলে। সেই দিন রাতের মধ্যে বাড়ি আসবে বলেছিল, কিন্তু আজ 2 দিন হলো মা বাড়ি আসছে না। আমার খুব কষ্ট হচ্ছে রে। আমার কাছে ফোনও ছিল না, আমি কিভাবে কন্ট্যাক্ট করব? আবার অনেক কান্নাকাটি করেছে বলে আমার এক নানি ফোনটা দিয়েছে, তাই তোর সাথে কন্ট্যাক্ট করলাম। তুই কিন্তু কাউকে কিছু বলবি না। না না, আমি কাউকে কিচ্ছু বলবো না, তুই চিন্তা করবি না, সব ঠিক হয়ে যাবে। কিছু দরকার আছে, অবশ্যই ফিরে আসবে। তুই ভালো থাকবি, আর যেখানে আসি সেখানে থাকবি। আমি তোকে সব কিছু খবর এখান থেকে জানাবো। ঠিক আছে, এখন আমি রাখছি, তাহলে পরে আবার ফোন করব। নিধি ফোন কেটে দিলে কিয়ার সাথে সাথে আকাশকে ফোন করে আর বলে, আকাশ, সাহিল ভাইয়াকে ফোন করো। নিধির খবর পাওয়া গেছে, ওর মায়ের আত্মীয়র বাড়িতে আছে আজ 2 দিন হলো। ওর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও খুব কান্নাকাটি করছে। ওর নানির ফোন থেকে ফোন করেছে। ঠিক আছে কিয়া, আমি এখনই সাহিলকে ফোন করছি। আর তুমি নিধিকে কিছু বলনি তো ওর মায়ের ব্যাপারে? না না, আমি কিছু বলিনি। হাসনাবাদের কাছে এক পন্ত গ্রাম ওরা আছে। ঠিক আছে, ফোনের লোকেশন আছে, সব জেনে যাবে। আমি এখনই সাহিলকে ফোন করছি, তুমি এখন রাখো। আকাশ সাথে সাথে সাহিলকে ফোন করে। সাহিল তখন ওর বোনের বিয়ের ব্যাপারে মায়ের সাথে কথা বলছিল। আকাশের ফোনটা দেখে সে মায়ের সাথে কথা বলা বন্ধ করে ফোন রিসিভ করে আর আকাশকে বলে, হ্যাঁ বল, কে বলবে? নিধিকে খুঁজে পাওয়া গেছে, ও হাসানাবাদে ওর মায়ের আত্মীয়র কাছে আছে। ফোনের লোকেশন দেখে ওইখানে পৌঁছে যাওয়া যাবে। তুই তাড়াতাড়ি বেরিয়ে পড় রেডি হয়ে। আমিও বেরিয়ে পড়েছি, আর কেয়াকে সাথে নেব। ঠিক আছে, আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তোরা দুজনে শিয়ালদা স্টেশনে চলে আয়। তারপর সাহিল তার মাকে বলে, মা, আকাশ ফোন করেছিল, নিধির খবর জানতে পেরেছে। এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, ওকে সাথে নিয়ে আসবো। মা, তুমি চিন্তা করবে না। তুমি যাকে আমার জন্য পছন্দ করেছিলে সে তোমারই বৌমা হবে। সে যতই আমায় ভুল বুঝুক, আমি আর ওকে হারাতে চাই না। ছেলের কথা শুনে হাসলো মারিয়া বেগম আর বলল, হ্যাঁ বাবা, তুই তাই কর। মেয়েটাকে দূরে সরিয়ে রাখিস না। ওর কেউ নেই, আমরা ওর আপন লোক। তুই তাড়াতাড়ি ওকে আমাদের বাড়িতে নিয়ে আয়। সাহিল, আকাশ আর কিয়া 3 জন হাসনাবাদের উদ্দেশ্যে রওনা হয়। ফোনে লোকেশন ঠিক করে তারা সেই জায়গায় পৌঁছায়, কিন্তু বাড়িটা চিহ্নিত করতে পারে না। তারপর কিয়া সে নাম্বারে ফোন করে জানতে পারে সে মহিলার নাম লাইলা বেগম। এলাকার লোককে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেয়। তারা 3 জন সেই বাড়ির উদ্দেশ্যে যায়। কলিং বেল টিপতে দরজা খুলে দেয় লাইলা বেগম। 3 জনকে দেখে জিজ্ঞাসা করে, তোমরা কারা? কোথা থেকে আসছো? লাইলা বেগমের কথা শুনে সাহিল প্রথম কথা বলে, আসসালামু আলাইকুম আন্টি। আপনি ভয় পাবেন না, আমরা নিধির সাথে দেখা করতে এসেছি। আমরা নিধির বন্ধু। আমার নাম সাহিল, আর এর নাম আকাশ, আর এর নাম খিয়া। কিয়া নামটা লাইলা বেগম নিধির মুখ থেকে শুনেছে, তাই লাইলা বেগম বলল, তোমরা ভেতরে এসে বসো, নিধি রুমে টিভি দেখছে, আমি ওকে ডেকে নিয়ে আসছি। রুমে ঢুকে লাইলা বেগম নিধিকে বলল, নিধি, তোর সাথে তোর বন্ধু বান্ধবী দেখা করতে এসেছে। কিয়া বলে একটা মেয়ে এসেছে। কিয়া নামটা শুনে নিধি শোয়া থেকে উঠে পড়ে আর বলে, তাই নানি, কেয়া এসেছে? ওরা কোথায়? বাইরে রুমে বসে আছে। ঠিক আছে, আমি দেখছি, তুমি ওদের জন্য চা করো। নিধি ছুটে আসে কিয়ার কাছে, আর সাহিলকে দেখে নিধি থমকে যায়। তারপর কিছুটা রাগের সুরে বলে, কিয়া,
তুই এই ছেলেটাকে কেন নিয়ে এসেছিস? আমি বিপদে পড়েছি, ও মজা দেখতে এসেছে? তুই শান্ত হ, রাগ করিস না, আমি সব তোকে বুঝিয়ে বলছি। তুই ওকে চলে যেতে বল। আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। তুই তো জানিস আমি তাকে পছন্দ করি না, তাহলে তুই কেন ওকে নিয়ে এসেছিস? দেখ নিধি, তুই শুধু শুধু রাগ করছিস, আমার কথাটা শোন। ঠিক আছে, তুই বল। দেখ সাহিল ভাই একজন গোয়েন্দা অফিসার, তোর বাবার কেসে তদন্তকারী অফিসার। তোর কোনো ভয় নেই, ও কোনো ক্ষতি করবে না, ও তোকে কিছু জিজ্ঞেস করবে, তা তুই শুধু রাগ করিস না। আর ও তোর মায়ের। কেয়াকে কথাটা সাহিল বলতে দিল না, তার আগেই সাহিল বলল, নিধি, বাড়িতে কেউ এলে তাকে অপমান করতে নেই। আমাদের খিদে পেয়েছে, কিছু খাবার আছে, খাবো। এটা আমার বাড়ি নয়, এটা আমার নানির বাড়ি। নানি আপনাদের জন্য চা করে নিয়ে আসছে। ঠিক আছে, চা খাওয়ার পর কথা বলবো। এখন বলো, তোমার শরীর ঠিক আছে তো? ওই আছি একরকম। আপনার তো ভালোই হয়েছে, আমার বাবা জেল খাটছে। আপনি তো এইটাই চেয়েছিলেন। আমার মনে হচ্ছে আপনি যত নষ্টের গোড়া, আমার বাবাকে জেলে ঢুকিয়েছেন। তবে আমি আপনাকেও ছাড়বো না। আমার বাবাকে আমি খুব ভালোবাসি, আর তাকে যে কষ্ট দেয় আমি তাকে সারা জীবন ঘৃণা করি। নিধির কথা শুনে সাহিল হাসল, কিছু বলল না। লায়লা বেগম চা নিয়ে এলে সাহিল বলে, আপনি নিধির নানি, মানে আমারও নানি। নানি, আপনার সাথে আমার কিছু কথা আছে, রুমে চলুন। নানি কেন রুমে যাবে? নানির সাথে আমার কিছু কথা আছে, আর যেটা আমি তোমাকে বলবো না। না নানি, রুমে যাবে না। যা বলবেন আমার সামনে বলবেন। নিধি থামিয়ে দিয়ে লায়লা বেগম বলে, ঠিক আছে, তোকে আর চেঁচাতে হবে না। কি বলছে ছেলেটা শুনি না। তাছাড়া তোর মতো ইয়ং মেয়েকে রেখে আমার মতো বুড়িকে কেউ পছন্দ করে? নানির কথায় নিধি কিছু বলে না। সাহিল লায়লা বেগমকে নিয়ে রুমে আসে, তারপর লায়লা বেগমের উদ্দেশ্যে বলে, নানি, আমি কিছু কথা বলবো আপনাকে। আমি যতক্ষণ কথা বলবো আপনি চুপ করে শুনবেন, তারপর আপনি বলবেন। তারপর সাহিল লায়লা বেগমকে বলতে শুরু করলো, আপনি যখন নিধির মায়ের আত্মীয়, তাহলে নিশ্চয়ই কিছু শুনে থাকবেন। এই তারেক সরকারের লোকটা ভালো নয়, আর তারেক সরকার নিধির বায়োলজিক্যাল বাবা নয়। তারেক সরকার খুব বাজে লোক, ও চাকরির নামে করে অনেক লোকের কাছ থেকে ঘুষ নিয়েছে। তাছাড়া অনেক অভিযোগ আছে ওনার বিরুদ্ধে, ওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, তাই আজকে ও জেলে আছে। আর একটা কথা আপনি জানেন কি, তারেক সরকার লোক লাগিয়ে নিধির মাকে খুন করেছে। নিধির মা বেঁচে নেই। সাহিলের কথায় লায়লা বেগম চিৎকার করে কেঁদে ওঠে। সাহিল লায়লা বেগমকে শান্ত করে, তারপর সমস্ত ঘটনা একের পর এক খুলে বলে। তার সাথে দেখা করা, তাদের গ্রামের বাড়িতে যাওয়া, পুকুরে লাশ ভেসে ওঠা, সমস্ত ঘটনায় লায়লা বেগমকে বলে। সব শুনে লায়লা বেগম বলে, আমি সব কিছু জানি। ও যেদিন তোমার সাথে দেখা করেছিল, ও সেদিন আমাকে বলেছিল ও তোমার চাচাকে ভালোবাসতো। তারপর ছোটবেলায় তোমার মা নিধিকে পছন্দ করেছিল, আর ওকে তোমার বউ বানাবে বলেছিল। নিজের মায়ের ব্যাপারে নিধিকে এখন কিছু বলার দরকার নেই। মা ওকে নিয়ে যেতে বলেছে, তাই নিধিকে আমি নিজের সাথে নিয়ে যাচ্ছি। ও এবার থেকে আমার বাবা মার সাথে থাকবে। আপনি ওকে একটু বুঝিয়ে বলবেন, আর ওর সামনে কান্নাকাটি করবেন না। ও যদি জেনে যায় অসুবিধা হবে, ওকে যেভাবেই হোক এখান থেকে নিয়ে যেতে হবে। হ্যাঁ বাবা, তুমি ওকে এখান থেকে নিয়ে যাও। ও তোমাদের মতো মানুষের কাছে ভালো থাকবে। আমার কাছে থাকলে আমি ওকে নিরাপত্তা দিতে পারবো না। খুশবুর জীবনটা তারেক শেষ করে দিল, তুমি নিধির জীবনটা বাঁচাও। তারপর নিধিকে মায়ের সাথে দেখা করার নাম করে ওখান থেকে নিয়ে আসে। সাহিল কেয়াকে বলে, কেয়া, তুমি নিধির সাথে কিছুদিন আমাদের বাড়িতে থাকবে। আস্তে আস্তে নিধিকে সব জানাতে হবে, তখন তুমি ওর পাশে থাকবে। সাহিলদের বাড়িতে এসে সানিয়াকে দেখে নিধি বলে, আমাকে কেন এখানে এনেছেন? নিধির কথাই কেয়া বলে, দেখ নিধি, এখন পরিস্থিতি ভালো নয়, কিছুদিন ভাইয়াদের বাড়িতে থাকা দরকার। কেন দরকার? আমি কেন এখানে থাকবো? তোর বাবার নামে অভিযোগ আছে, পাবলিক এখন রেগে আছে, তাই এই মুহূর্তে তোর ওই বাড়িতে গেলে হবে না। আর ভাইয়া যেহেতু এই ঘটনার তদন্ত করছে, তাই ভাইয়াকে কেউ সন্দেহ করবে না। তুই এখন এখানে থাক, পরে তোদের বাড়ি ফিরে যাবি। আমি মায়ের সাথে দেখা করব। তোরা আমার মায়ের খোঁজ কর, মা থাকলে সব ঠিক হয়ে যাবে। নিধির কথায় উপস্থিত সকলের মনটা একটু খারাপ হয়েছে। স্যার, খুশবু বেগমের মেয়ে এসেছে, লাশটা চিহ্নিত করতে হবে। লাশকে দেখিয়ে কবর দিয়ে দেন। ঠিক আছে, ওর মেয়েকে এখানে আনার ব্যবস্থা করুন। বাড়ির সকলের উপস্থিতিতে কেয়া ও মারিয়া বেগম নিধিকে তার মায়ের মৃত্যুর কথা শোনায়। মা নেই শুনে নিধি চিৎকার করে কেঁদে ওঠে। মারিয়া বেগম সান্ত্বনা দিয়ে বলে, দেখো নিধি, তুমি আমার মেয়ের মতো। সানিয়া যেমন আমার মেয়ে, তুমিও আমার মেয়ে। তোমার মাকে আমি খুব ভালোভাবেই চিনতাম। তোমার যখন 2 বছর বয়স, তখন আমি তোমায় প্রথম দেখছি। তবে তারেক সরকার কিন্তু ভালো লোক নয়। আর তুমি জানো কি,
ও তোমার নিজের বাবা নয়? তারপর মারিয়া বেগম নিধিকে তারেক সরকারের কুকীর্তির কথা একের পর এক বলে। সব শুনে নিধি বোবা হয়ে যায়। একদিকে মায়ের মৃত্যু, আর যে লোকটাকে সে বাবা বলে জানতো, যাকে পৃথিবীতে সব থেকে বেশি ভরসা করত, ভালোবাসত, বিশ্বাস করত, সে মানুষটা এতটা ভয়ঙ্কর সে আর মাথায় নিতে পারছে না। সবাই তো আর মিথ্যে কথা বলছে না, এতগুলো মানুষ একসাথে বলছে, তাই নিধি সবকিছু মেনে নেয় আর বলে, আমি মায়ের লাশটা অবশ্যই দেখব, তবে তার আগে আমি ওই তারেক সরকারের মুখোমুখি হতে চাই। আমার মা কি অপরাধ করেছিল? কেন সে আমার মায়ের জীবনটা নষ্ট করে দিল? কেন সে আমার বাবাকে হত্যা করলো? কেন আমার জীবনটাকে নিয়ে ছেলে খেলা করলো? এর জবাব আমি ওই জানোয়ার থেকে নিতে চাই। নিধি কথা শুনে সাহিল বলে, তারেক সরকারের কেসটা তদন্ত চলছে, আমি তার দায়িত্বে আছি, আমি অবশ্যই ওনাকে শাস্তি দেব। তবে তুমি তোমার মাকে চিহ্নিত করে এসো। তোমার মায়ের লাশের অবস্থা খারাপ, ওনাকে কবর দিতে হবে। তুমি শক্ত হও নিধি, আমরা সবাই আছি তোমার সাথে। এত কিছু ঘটনায় শুনে নিধি কাঁদতে ভুলে যায়। থানায় গিয়ে মায়ের লাশ চিহ্নিত করে, তারপর সবাই মিলে খুশবু বেগমের কবর দেওয়ার ব্যবস্থা করে। এ ঘটনার 1 সপ্তাহ পর নিধি মোটামুটি অনেকটাই সুস্থ হয়ে যায়। সে আজকে এসেছে তারেক সরকারের সাথে দেখা করতে। তারেক সরকার নিধিকে দেখে বলল, কিরে মা, কেমন আছিস? তারেক সরকারের ভালো মানুষের রূপ দেখে নিধি রেগে যায় আর বলে, খবরদার, আমাকে একদম মা বলে ডাকবি না। তুই আমার বাবাকে আমার থেকে ছিনিয়ে নিয়েছিস, তুই আমার মাকে ছিনিয়ে নিয়েছিস আমার থেকে, তুই আমার জীবন শেষ করে দিয়েছিস, আর আমাকে মা বলে রাখছিস? আরে তুই আর কত নিচে নামবি? তুই আমার সম্পত্তির লোভে আমাকে খুন করতে চাস? আরে তুই যদি বলতিস আমি তো সবটাই তোকে দিয়ে দিতাম, তোকে তো আমি পৃথিবীর মধ্যে সব থেকে বেস্ট বাবা ভাবতাম। আর তুই কি করলি? তোকে এখন জানোয়ারের থেকেও ভয়ঙ্কর মনে হচ্ছে। তুই যে পাপ করেছিস তার শাস্তি অবশ্যই তুই পাবি। চাকরি দেবার নাম করে হাজার হাজার লোকের কাছ থেকে তুই ঘুষ নিয়েছিস, তোকে তো আল্লাহ ক্ষমা করবে না। না, আর আমি তোর মুখ দেখব না। ওরা সব মিথ্যে কথা বলেছে মা। তারেক সরকার কথা শুনে নিধি উত্তেজিত হয়ে গেলে সাহিলের মহিলা অফিসাররা নিধিকে আটকায় আর সেখান থেকে নিয়ে চলে যায়। তদন্তের কাজ খুব দ্রুত শেষ হয় আর তারেক সরকারকে যাবজ্জীবন কারাবাস দেওয়া হয়। সাজিদ ধরা পড়ে সে সব কিছু স্বীকার করে, তারও যাবজ্জীবন হয়। এদিকে মারিয়া বেগমের কোলে মাথা দিয়ে নিধি শুয়ে আছে। নিধি মারিয়া বেগম মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, জানিস মা, তুই যখন 2 বছরের তখন তুই প্রথম এসেছিলি, তোকে দেখে আমার ভালো লেগে গিয়েছিল। কি মিষ্টি সেই মেয়েটা! আমি আজও তোর সেই মিষ্টি মুখটা ভুলতে পারি না। তখনই তোর মাকে আমি বলেছিলাম, তোমার এই মিষ্টি মেয়েটাকে আমি ছেলের বউ করব। আচ্ছা আন্টি, আপনি এত ভালো, আপনার ছেলে কেন এত খারাপ? কে বলল আমার ছেলে খারাপ? আমি জানি ও খারাপ ছেলে। মারিয়া বেগম জানে নিধি এখনো রেগে আছে তার ছেলের উপর, হয়তো এই ঘটনার জন্য। নিধির কথা শুনে মারিয়া বেগম বলে, ঠিক আছে, তোমার হয়ে ওকে আমি বকে দেব। আজকে নিধি জায়েদ খানের কাছে যায় আর বলে, আঙ্কেল, আমি ভুল করেছি, আপনি আমায় ক্ষমা করুন। আরে পাগলি, তুই তো আমার মা, মা কখনো ছেলের কাছে ক্ষমা চায়? সানিয়া, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। ধুর, আমি সেসব কথা ভুলে গেছি, আর তুমিও ভুলে যাও। আজকে তোমাকে একটা লোকের সাথে আলাপ করিয়ে দেব, কথা বলবে আমার হবু জামাইয়ের সাথে। তাই বুঝি? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ গো। কি করে তোমার হবু জামাই? কলেজের প্রফেসর। তারপর মিরাজের সাথে সানিয়ার কিভাবে বিয়ে ঠিক হলো সব ঘটনা সানিয়া নিধিকে খুলে বলে। সব কথা শুনে নিধি হাসতে থাকে। নিধির মুখে হাসি দেখে মারিয়া বেগম ও জায়েদ খান খুব খুশি হয়। রাতের বেলা সাহিল মাকে ফোন করে আর বলে, আসসালামু আলাইকুম মা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম বাবা, আলহামদুলিল্লাহ। মা, নিধি কি করছে? সানিয়া রুমে আছে, ওর সাথে গল্প করছে। ও আজকে খুব হাসছিল সানিয়া মিরাজের ঘটনাটা শুনে। এই বাড়িতে আসার পর আজকে প্রথম ওকে হাসতে দেখলাম, খুব ভালো লাগছে রে। মেয়েটার সম্বন্ধে আমাদের ভুল ধারণা ছিল, আসলে তারেক সরকার লোকটা ওকে খারাপ করেছিল। এখন মনে হচ্ছে মেয়েটা খারাপ নয়। সানিয়ার বিয়ের পরই আমি তোদের বিয়ে দিয়ে দিব। ও তোমাদের কাছে ক্ষমা চাইছে ঠিকই, কিন্তু ও তো আমাকে ক্ষমা করেনি, অথচ আমি কোনো দোষী করিনি। সেই কবে কি বলেছি সেটা নিয়ে বসে আছে, বলছে পাবলিক প্লেসে ওইভাবে কথা বলা উচিত হয়নি। কি জানি মা, ও আদৌ আমাকে ক্ষমা করবে কিনা। সব ঠিক হয়ে যাবে,
তুই তো সামনের সপ্তাহে আসছিস। তুই কতদিনের ছুটি নিয়েছিস? 10 দিনের। আজকে সাহিল বাড়ি এসেছে বোনের বিয়ে উপলক্ষে। সাহিলের সাথে আকাশ আর কেয়া এসেছে। কেয়াকে দেখে নিধি বলে, ওই তুই আর আকাশ ভাইয়া কবে বিয়ে করেছিস? 6 মাস পর তোর ভাইয়ার একটা ট্রেনিং আছে, জামশেদপুর চলে যাবে। ওখান থেকে ফেরার পর বিয়ে হবে। তারপর নিধি, তুই কবে সাহিল ভাইয়াকে বিয়ে করছিস? ওকে বিয়ে করার আমার কোনো ইচ্ছে নেই। ও যেভাবে আমাকে প্রপোজ করেছিল ওই পদ্ধতিতে আমার পছন্দ নয়। সবার সামনে ওভাবে না বললেই পারতো। বসন্ত উৎসবে প্রপোজ করলে কোন দোষ হয় না, তাই ওই সব ভুলে যা। তোর মায়ের পছন্দ করা ছেলে সাহিল, তুই আর না করিস না। ও তোর বাগদত্তা কজনের কপালে ওরকম সৌভাগ্য থাকে? তুই ভাগ্যবতী, তা না হলে ছোটবেলায় ঠিক করা বিয়ে বড়বেলায় সেটা পরিণত পাচ্ছে। অনেকে তো আমার বাবা মার কথা দেওয়া ছেলেকে বিয়ে করে না, অন্য ছেলেকে পছন্দ করে। তুই খুব লাকি রে, সাহিল ভাইয়া তোকে খুবই ভালোবাসি, তাই তোকে প্রপোজ করেছিল, আর তুই তোর ইগো আর জেদ নিয়ে বসে আছিস। জানিস, আমি ওকে পছন্দ করতাম। যেদিন ও আমাকে প্রপোজ করেছিল সেদিন ওর প্রতি আমার একটা ফিলিংস এসেছিল, কিন্তু ওই মিতু ওকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছিল তার আগের দিন, আর আমার মাথা গরম হয়ে গিয়েছিল। তাই মাথা ঠিক করতে না পেরে ওর গালে একটা চড় মেরেছিলাম। তার মানে তুই ওকে ভালোবাসিস? হ্যাঁ রে, হয়তো ওর থেকে একটু বেশি। আমি যখন নানির ওখানে ছিলাম, মায়ের ডায়েরি পড়ে আমি ওর সম্বন্ধে সব জানতে পেরেছি। মায়ের ভালোবাসার কথা, তারপর আমার বিয়ে ঠিক করে রাখার কথা। কিন্তু মা ডায়েরিতে তারেক সরকারের নামে কোনো কথা লেখেনি। সেটা উনি কেন করেননি আমি বলতে পারবো না। তারপর তো এখানে এসে এসব জানতে পারলাম। তাহলে তুই ভাইয়াকে সবসময় এরকম করিস কেন? হয়তো ওকে আমি একটু বেশিই ভালোবাসি, তাই এরকম করি। তাহলে তুই ভাইয়াকে কবে সে কথা বলবি? সামনে বসন্ত উৎসবে। সেটা কোথায় রে? নানিদের ওখানে বসন্তকালে পূর্ণিমাতে ওদের ওখানে বসন্ত উৎসব হয়। আমি ভাবছি ওই দিন আমি ওকে প্রপোজ করব। সাহিল আড়াল থেকে ওদের কথাবার্তা শুনে সে একটু মুচকি হাসে আর মনে মনে বলে, যাকে অবশেষে আমার প্রেয়সীর মনের খবরটা তাহলে জানতে পারলাম। দেখা যাক বসন্ত উৎসবে আমার ভাগ্যে বসন্ত উদয় হয় কিনা। সানিয়া মিরাজের বিয়ে হয়ে যায় আর একই দিনে খুব সাধারণভাবে সাহিল আর নিধির বিয়ে হয়। বাসরাতে নিধি সাহিলের উদ্দেশ্যে বলে, বিয়ে করছেন বলে অধিকার দেখাবেন না। আমি যতক্ষণ না নিজে থেকে আপনাকে চাইবো ততক্ষণ আপনি আমার কাছে আসতেও পারবেন না। ওকে ম্যাডাম, তাই হবে। দেখতে দেখতে আরো 6 মাস হয়ে গেল। সাহিল ছুটিতে বাড়িতে এলে নিধি বলে, শুনেছেন আমি নানিদের ওখানে যাব, আর আপনি আমার সাথে যাবেন। ওখানে বসন্ত উৎসব, আমি গান করব আর আপনি নাচবেন। কি কি নয় জি, আমি কোনো কথা শুনবো না। বাবা মাকে বলে নিধি সাহিলকে তার নানির ওখানে নিয়ে যায়। অনেকদিন থেকে ঠিক ছিল নিধি গান করবে। নিধি ওখানে থাকাকালীন ওখানকার কিছু লোক নিধির গান শুনেছিল। তারা লায়লা বেগমকে বলেছিল গান করার জন্য। নিধি বলেছিল বসন্ত উৎসবের সময় এখানে এসেও গান করবে, তাই সে কথাও রেখেছে নিধি। পরপর 2টো রবীন্দ্রসঙ্গীত গান করলো। সাহিল নিধির গান শুনে খুব খুশি হলো। রাতের বেলা নিধি সাহিলকে বলল, কি করছো? কি করব, বউ তো আর কাছে আসে না, তাই বসে বসে গেম খেলছি। আজকে পূর্ণিমা, কি সুন্দর চাঁদ উঠেছে, চলুন ছাদে যাব। নিধি আর সাহিল ছাদে যায়। নিধি সাহিলকে বলে, সাহিল, আজকে যদি আমি তোমাকে কিছু দেই তুমি গ্রহণ করবে? নিধির কথায় সাহিল হাসে আর বলে, তোমাকে তো অনেকদিন আগেই আমি গ্রহণ করেছি, আর নতুন করে কি গ্রহণ করব। তারপর নিধি একটা গোলাপ নিয়েছে সাহিলের পায়ের কাছে বসে আর বলে, আই লাভ ইউ সাহিল। শুধু তুমি আর আমি দুজন দুজনের রব। আজকে তুমি ভালোবেসে আমাকে আপন করে নেবে। আমি আমার সবটা তোমাকে দিতে চাই। তুমি আমাকে গ্রহণ করো আর পরিপূর্ণ করে তোলো আমাকে। নিধির কথা শুনেই সাহিল হাসি আর বলে, অনেক অপেক্ষা করিয়েছ, আর নয়। আজকে জ্যোৎস্না রাতে এই ছাদেই হোক আমাদের বাসর রাত। না, ছাদে নয়, ওই চিলেকোঠার ছোট্ট রুমে। ছাদে নয় কেন? ফাঁকা জায়গা। তো কি হয়েছে, এখান থেকে কত সুন্দর ছাদ দেখা যাচ্ছে। তবুও আমার লজ্জা লাগছে। দেখুন না, এই রুমটা থেকে চাঁদটা কত সুন্দর দেখতে লাগছে। এই পবিত্র পূর্ণিমার চাঁদ চারিদিকে জোছনায় খেলা করছে। কত রোমান্টিক পরিবেশ। আর তুমি এখন আনরোমান্টিক থাকো। কথাটা নিধিকে শেষ করতে দিল না। তার আগে সাহিল নিধিকে কোলে তুলে নেয় আর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, না গো সোনা, তোমার জামাই আনরোমান্টিক নয়,
আর আমি তোমার কথা মেনে নিলাম। চিলেকোঠার ছোট্ট রুমে হোক আমাদের বাসর রাত। চন্দ্রকে সাক্ষী রেখে চিলেকোঠার ছোট্ট রুমে সাহিল আর নিধি একে অপরের সাথে ভালোবাসার সাগরে ডুব দেয়। এই গল্পের কাহিনী এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে।